দেখুন, আজকে শুরু করব কোনো রকম ভূমিকা কাব্যি কোনো কিছু ছাড়া। তার কারণ ভেবেছিলাম এই অনুষ্ঠান শুরু করব উপসাগরীয় যুদ্ধ দিয়ে, কিন্তু করতে হচ্ছে বঙ্গোপসাগরীয় রাজনীতির যুদ্ধ দিয়ে। তার কারণ আজকের দিনে সব থেকে বড় খবর যেটা আধ ঘন্টা আগে আমরা ব্রেক করলাম, সেই খবরটা ভোটের মুখে তার রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এতটাই যে খবরটা ব্রেক করা মাত্র গোটা বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। আচমকা পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে দিল্লিতে আছেন তিনি, সেখান থেকেই তার ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। আমি একেবারে সরাসরি খবরে আসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন। সেই মুহূর্তে অন্য একটা কর্মসূচিতে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন বেজে যায়। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কল ব্যাক করেন, দুজনে কথা হয় এবং যা কথা হয়, আমি আমার সহকর্মী অতনুর কাছে যাব। অতনু, যা কথা হয় সেটা কার্যত কিঞ্চিত কথা কাটাকাটিই বলা যায়। তার কারণ প্রথমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনফর্ম করেন যে রাজ্যপাল এই রাজ্যে তিনি পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী সূত্রের খবর পাল্টা প্রশ্ন করেছিলেন যে কিসের চাপে পদত্যাগ করলেন। তিনি আরেকবার বলেন যে রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এবং অস্থায়ী দায়িত্ব দেয়া হচ্ছে RN রবিকে, তামিলনাড়ুর এই মুহূর্তে যিনি রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সেখানে কিঞ্চিত আপত্তি জানিয়ে একেবারে সরাসরি বলেন যে এই বিষয়ে কেন রাজ্য সরকারের সঙ্গে ন্যূনতম পরামর্শ করা হলো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে আইনত পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন RN রবি। সূত্রের খবর এরপর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যান যে বিজেপির চক্রান্তে এই রাজ্যে অসংখ্য নাম বাদ গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তরে বলেন এখানে বিজেপির কোনো বিষয় নয়, জাতীয় নির্বাচন কমিশন তার কাজ করছে এবং কাজ করে চলেছে। আমি আবার বলছি, যে সংলাপের কথা সূত্র মারফত জানতে পারছি সেটাকে কিন্তু সংলাপ না বলে কিঞ্চিত কথা কাটাকাটি বলা যেতেই পারে। আবার বলছি, ভোটের মুখে এই মুহূর্তে যে খবরটা রাজ্য রাজনীতিকে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি তিনি অস্থায়ীভাবে এই রাজ্যের দায়িত্ব পালন করবেন এবং এই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন। আর অতনুর সঙ্গে কথা বলার আগে দ্রুত একবার দেখব যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তার বক্তব্য জানিয়েছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তাহলে আমি অবাক হব না। অর্থাৎ প্রেশারাইজ করা হয়েছে এই ইঙ্গিত, আমি অভিযোগ বলবো না, এই অভিযোগের ইঙ্গিত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আনলেন। তিনি তার পরের প্যারাগ্রাফে লিখছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় জানিয়েছেন যে শ্রী RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রচলিত রীতি অনুসারে কখনো আমার সঙ্গে পরামর্শ করেননি। আমি আবার বলছি, ওই যে কিঞ্চিত কথা কাটাকাটি বলছি তার একেবারে সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে তার লেখা। শেষ অনুচ্ছেদে লিখছেন, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলোকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদা নষ্ট করে এই রকম একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি অতনুর কাছে সরাসরি যাব। অতনু, এর আগে বহুবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শোনা যাচ্ছে অসুস্থতা কারণ দেখিয়েছেন, কিন্তু প্রথম কথা তিনি অসুস্থ হয়েছেন আমরা সবাই জানি, বেশ গুরুতর অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেটা বেশ কয়েক মাস আগে কমান্ড হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং মুখ্যমন্ত্রী তাকে দেখতেও গেছিলেন। হঠাৎ এই মুহূর্তে ঠিক ভোটের মুখে
একেবারে তার পদত্যাগ, রাতারাতি পদত্যাগ কতটা তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে আমি জুড়ে দেব এর আগে বহু সময়, এর আগে নানা বিতর্কে রাজ্যপাল পদত্যাগ করতে পারেন বা থাকবেন কিনা এই সংশয় উঠেছে, কিন্তু আমরা রসিকতা করে এই স্টুডিওতেই একবার বলেছিলাম যে ফিনিক্স পাখির মতো রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু বারবার বিপর্যয় কাটিয়ে রাজ্যপাল থেকে গেছেন, হঠাৎ ভোটের মুখে পদত্যাগ। অতনু, দেখো সুমনদা, আমি দুটো তথ্য দেবো, তাহলে পরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে গোটা ঘটনাটার মধ্যে যে কেন এত রাজনৈতিক মহলে এটা নিয়ে জল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেইটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত হচ্ছে রাজ্যপাল তিনি অসুস্থ হয়েছিলেন কয়েক মাস আগে। সেই সময় যদি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতেন তাহলে বোঝা যেত। এখন তিনি নিশ্চিন্তে তার রাজ্যপালের কাজ চালাচ্ছিলেন এবং তিনি পদত্যাগ করতে পারেন এরকমটা কেউ কল্পনাতেও নিয়ে আসেননি। তিনি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে তিনি এখানে থাকছেন, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে গত শুক্রবার তিনি এই রাজ্যের ভোটার হয়েছেন। তিনি এতদিন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি এই রাজ্যের ভোটার হননি, এবং তারপরে তিনি এই রাজ্যের ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং গত শুক্রবার এই রাজ্যের ভোটার হন তিনি। এক সপ্তাহ সম্পূর্ণ হয়নি তার মধ্যে পদত্যাগ করলেন। যদি তার পদত্যাগের আগে থেকে কোনো পরিকল্পনা থাকতো তাহলে কি তিনি ভোটার হওয়ার জন্য, এই রাজ্যের ভোটার হওয়ার জন্য আবেদন করতেন? এবং মাত্র এক সপ্তাহ আগে তিনি এই রাজ্যের ভোটার হলেন, আর তার এক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করলেন। ফলে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা আচমকা ঘটেছে। এবার সেটা চাপের মুখে ঘটেছে না কি কারণে ঘটেছে তা নিয়ে নানান জল্পনা চলছে। একদম অতনু, এইখানে আমি একটা বাক্য মুখ্যমন্ত্রী যেরাম লিখেছেন হুবহু তার ভাষা থেকে পড়ে শোনাচ্ছি। However, given the prevailing circumstances, I would not be surprised if the governor has been subject to some pressure from the Union Home Minister. সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে একটা অভিযোগের ইঙ্গিত করছেন, বলছেন যে the governor has been subjected to some pressure from the Union Home Minister to serve certain political interest on the eve of the forthcoming state assembly elections. অর্থাৎ পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রক নয়, একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ চাপ দিতে পারেন, এই রকম একটা রাজনৈতিক অভিযোগ সরাসরি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পোস্ট করছেন। অতনু, দেখো স্বাভাবিক, খুব স্বাভাবিক, তার কারণ কোন রাজ্যের কে রাজ্যপাল হবেন এবং রাজ্যপাল হিসেবে তারা কি কাজ করবেন এবং তারা কেন্দ্রকে কি রিপোর্ট করবেন, এটা পুরোটাই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। ফলে তার ওপর যদি কোনো চাপ থেকে থাকে এটা খুব সহজেই যে কেউ অনুমান করতে পারেন যে এই চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হতে পারে। এবং আমি তোমাকে যেটা বললাম যে শুক্রবার দিনকে যিনি এতদিন পরে এই রাজ্যের ভোটার হলেন তার এক সপ্তাহের মধ্যে আজকে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করছেন। ফলে তিনি যে গোটা ব্যাপারটা নিজের ইচ্ছে করেননি বা একদম পরিকল্পনা মাফিক করেছেন এরকমটা মনে হচ্ছে না। এবার আমি আসছি যে রাজনৈতিক মহলে কেন এত জল্পনা হচ্ছে তার দ্বিতীয় কারণ নিয়ে। সেটা হচ্ছে যে তার জায়গায় দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে তামিলনাড়ুর এই মুহূর্তে রাজ্যপাল RN রবিকে। এই RN রবিকে সিভি আনন্দ বোস একজন IAS অফিসার ছিলেন, একজন প্রাক্তন IAS অফিসারের জায়গায় এবার অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিচ্ছেন একজন প্রাক্তন IPS অফিসার RN রবি। RN রবি 1976 সালের ব্যাচের IPS অফিসার, 2012 সালে রিটায়ার করেছেন। এর মধ্যবর্তীকালে তিনি CBI-এর অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। শুধুমাত্র দায়িত্ব সামলানো নয়, PMO থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল এক সময় তার চেয়ারম্যান ছিলেন তিনি, এবং সেই সময় দেশের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির কাজকর্ম তিনি তদারকি করেছেন। 2018 সালে তাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হয়। খুব গুরুত্বপূর্ণ পদ, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয় 2018 সালে। এরপর 2019 সালে তিনি নাগাল্যান্ডের
রাজ্যপাল হন। 21 সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন এবং তারপরে তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয় 21 সালের সেপ্টেম্বর মাসে, এবং এখন পর্যন্ত তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, যে নাগা পিস টক হয়েছিল 2014 সালে, 2014 তার সেই সময় মধ্যস্থতাকারী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার। আমি তোমাকে শুধু এখানে একটা জিনিস মনে করিয়ে দিতে চাইবো, যেটা রাজনৈতিক মহলে এই জল্পনাকে উস্কে দিচ্ছে, সেটা হচ্ছে 2011 সালে রাজ্যে যখন পরিবর্তন হয়েছিল, যখন বাম শাসনের পর তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, সেই সময় রাজভবনে রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গে এম.কে. নারায়ণন। এম.কে. নারায়ণনও একজন প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন এবং তিনিও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর একসময় চিফ ছিলেন এবং তাকে সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার ঠিক ভোটের আগে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠিয়েছিল, যে 2011 সালে এই রাজ্যে পরিবর্তন এসেছিল। ফলে সেই সময় প্রাক্তন আইপিএস অফিসার হিসাবে এম.কে. নারায়ণনের দায়িত্ব নেওয়া, আর আজকে প্রাক্তন আইপিএস আর.এন. রবি, যারও ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্টেলিজেন্স, তার দায়িত্ব নেওয়া, এই দুটোকে নিয়েও রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছে। একদম এই তুলনা তো অবধারিত তনু। আমি বলছি এক লাইনে সিভি আনন্দ বোসের প্রতিক্রিয়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর কাছে এসছে। তিনি বলছেন, আই হ্যাভ স্পেন্ড এনাফ টাইম অ্যাট গভর্নর্স অফিস, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আমি যথেষ্ট সময় অতিবাহিত করেছি, যথেষ্ট সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকেছি। কিন্তু কথা হচ্ছে এর ভেতর নিঃসন্দেহে তিনি চাপ দেওয়ার অভিযোগ খণ্ডন করছেন পরোক্ষভাবে, কিন্তু আমার বক্তব্য যে হঠাৎ ভোটের মুখে কেন। আমি এইখান থেকে আজকের ঘটনা নিয়ে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এক্ষুনি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালে 23 নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2 জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি? তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। আমি সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চলে যাব। বিশ্বনাথদা, বহুবার এই স্টুডিওতে আমরা আলোচনা করেছি যে এক একটা ঘটনা, এক একটা রাজনৈতিক টানাপোড়েন এমন জায়গায় গেছে যে মনে হয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কতদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাখবে এ নিয়ে সংশয় প্রকাশ আপনারা করেছেন একেবারে প্রকাশ্যে। প্রতিবারই একেবারে বহাল তবিয়াতে রাজভবনে থেকে গেছেন সিভি আনন্দ বোস। আজকে ভোটের মুখে এই তার পদত্যাগ,
কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? সুমনদা, প্রথমে বলবো যে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখেন, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দের পক্ষ নিচ্ছেন, এই জায়গার মধ্যেই কিন্তু আপনি খুঁজে পাবেন কেন আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো। যদিও মুখে বলা এবং হচ্ছে যে বিশ্বনাথ দা মুখ্যমন্ত্রী বলেছিলেন যতদিন উনি রাজভবনে থাকবেন আমি রাজভবনে যাব না, তারপরে Exactly, অবশ্য তাই। তিনি একাধিকবার গেছেন। আপনি সেখান থেকেই বুঝতে পারবেন যে কেন আনন্দ বোসকে সরে যেতে হলো। এবং অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মানে নির্দেশেই সরে যেতে হলো। মুখে উনি যাই বলুন, কারণ যাই দেখান। দেখুন, দুটো বিষয় খুব পরিষ্কার শেষ দিকে হয়েছিল। একটা হলো যে সন্দেশখালীর ঘটনার কনটেক্সটে যেভাবে আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা এসেছিল, দুবার এসেছিল, একবার দিল্লিতে আর একবার রাজভবনের। দুটোর ঘটনার পরে বারবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে নবান্নর সাথে সখ্যতা বজায় রাখছেন, বহু ক্ষেত্রে তিনি কনভার্জেন্ট অবস্থান নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীও তার অবস্থান পরিবর্তন করে রাজভবনে যাচ্ছেন। এই সখ্যতা কিন্তু দিল্লির কাছে দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছিল। শেষ যে জায়গাটাতে দিল্লি বুঝতে পেরেছিল যে মানে আনন্দ বোস কম্প্রোমাইজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একের পর এক তিনি যাদেরকে নিয়োগ করেছেন তাদেরকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা, তাদেরকে প্রাধান্য দিয়ে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছেন। বহু ক্ষেত্রে, আমি নাম নিতে পারছি না সুমনদা যেহেতু এই পেশায় আছি, বহু ক্ষেত্রে এমনকি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্কিত অফিসার তাদের লোকজনকেও তার আলাদা করে বৈঠক করে কিন্তু তাদেরকে উপাচার্য পদে বসিয়েছেন। এটা কিন্তু বিজেপির বিভিন্ন মহল থেকেই এই নিয়ে কিন্তু সরব তারা দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে সিবি আনন্দ বোস কিন্তু কম্প্রোমাইজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে এইরকম অবস্থাতে এবং একই সাথে আপনি জানেন যে দিনের পর দিন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে যখন তার সাথে সম্পর্ক তলানিতে থাকে এবং রাজভবনে যাওয়া তিনি বন্ধ করে দেন শুভেন্দু অধিকারী, দিনের পর দিন তিনি দিল্লিতে দরবার করেছেন, অমিত শাহের সাথে দরবার করেছেন এই রাজ্যপালকে সরানোর প্রশ্নে। এবং একই সাথে তখন রাজ্যের সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু আনন্দ বোস সরে যাক, বা বিজেপির অনেক নেতারাই কিন্তু চাইছিলেন যে আনন্দ বোস সরে যাক, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ফলে আরএসএস এর একদিকে ব্যাকআপ, আরেকদিকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা, কারণ প্রধানমন্ত্রী তার মধ্যে উন্নয়নের ভাবমূর্তি দেখতে পেয়েছিলেন, বই লেখা নিয়ে প্রধানমন্ত্রী ভীষণ মুখ ছিলেন। ফলে প্রধানমন্ত্রী মানে ছায়া থাকার ফলে বা তার আশীর্বাদ থাকার ফলে তিনি কিন্তু টিকে গেলেন। বারবার অমিত শাহ চেষ্টা করে কিন্তু সরাতে পারেননি। কিন্তু তার পরবর্তী এই সাম্প্রতিককালে এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিন্তু তার মানে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন বিজেপির মহলের থেকে হয়েছে, আরএসএস মহল থেকেও হয়েছে। এবং এই রাজ্যপালকে রেখে যদি নির্বাচনে যায় তাহলে রাজ্যপালের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেই ভাবমূর্তিটাও বিজেপির এগেনস্টে যেতে পারে। সেই রেটিংটাই কিন্তু বিজেপির তরফ থেকে যারা সার্ভের কাজ করছে তারা কিন্তু দিল্লিকে জানায় যে মানে বিশ্বনাথ, এখানে আমার ছোট্ট দুটো শব্দের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি একটা জায়গায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একমত যে আপনি শুরুতেই বললেন অবশ্যই অমিত শাহর নির্দেশেই সরে যেতে হলো। আমার পরের প্রশ্নটা ঠিক দুটো শব্দের, ওয়াই নাও? এখন কেন? এই যে ঘটনাবলী ঘটছিল এ তো বহুদিন আগে, বহু মাস আগেই তার রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সরে যাওয়া স্বাভাবিক ছিল। কি করে থেকে গেলেন এবং এখন কেন? সুমনদা, এই বেশ মানে সাম্প্রতিককালে একের পর এক মানে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই এটা জাস্ট 1.5-2 মাস আগের ঘটনা। ফলে সাম্প্রতিককালে দ্বিতীয় যেটা, আমি ব্যক্তিগতভাবে RN রবিকে চিনি, আইপিএস অফিসার। আমি 2-3 বার মিট করবার সুযোগ পেয়েছি সেমিনারের কনটেক্সটে। দুদে অফিসার, আইপিএস অফিসার, কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, কেন কাজ করে না, কি কারণে কাজ করে না। হয়তো রাজ্যপাল হিসাবে রবি ডিরেক্ট ইন্টারফেয়ার করতে পারবে না, কিন্তু অন্তত কেন্দ্রীয় সরকারকে ফিডব্যাকটা রাইটলি দিতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারিতে ঘুরছে নাকি কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতন মোতায়েন করা হচ্ছে। এই ফিডব্যাকটা দেওয়ার মতন চোখ মানে রবির রয়েছে, RN রবির রয়েছে। আর যে রাজ্যপাল ইতিমধ্যে কম্প্রোমাইজ করেছেন
তার উপরে কিন্তু দিল্লি ভরসা রাখতে পারেনি। সুমন্ত, আপনার মনে থাকতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসলেন রাজভবনের কাছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা বকেয়া নিয়ে ধর্নায় দিয়েছিলেন। সেখানে রাজ্যপাল উপযাজক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে কিন্তু তিনি দিল্লির সাথে দরবার করেছিলেন, যেটাও কিন্তু দিল্লিতে যারা বিজেপি করেন বা কেন্দ্রীয় সরকার কিন্তু ভালো চোখে নেননি, যে রাজ্যপাল নিজে কেন এসে দূত হিসাবে অভিষেকের দূত হিসাবে ভূমিকা পালন করছে, সেটাকে কিন্তু তারা ভালো চোখে নেননি। ফলে দেখুন, প্রধানমন্ত্রীর একটা আশীর্বাদ ছিল তার উপরে, সেই কারণে দীর্ঘদিন টিকে ছিল। কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাথে তার সম্পর্ক অত্যন্ত শীতল ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর আজকে জয় হয়েছে, দিনের পর দিন শুভেন্দু অধিকারী লেগেছিলেন এই আনন্দ বোসকে সরানোর প্রশ্নে, এবং শেষ পর্যন্ত আমি বলবো যে আজকে আনন্দ বোসের পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু শুভেন্দুর দাবি কিন্তু কার্যকারী হলো বলা যায়। শুভেন্দু কেন বারবার প্রশ্ন তুলেছেন, ওই হাতে খড়ির থেকেই তার আপত্তি ছিল। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন ইস্যুতে তার সখ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। যখনই রাজভবনে গিয়েছিলেন, রাজভবনে গিয়ে যে ধরনের বিরোধীদের কথা শোনা হয়, সেই কথা শোনেননি বারবার, সেই অভিযোগটাও ছিল। আমাদের রাজ্যে রাজভবন অনেক সময়ই হলো বিরোধীদের কণ্ঠের জায়গা। আপনি জানেন গোপাল কৃষ্ণ গান্ধী যখন রাজভবনে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, কারণ আমাদের রাজ্যে যারা বিরোধী দল করে তাদের দেহ আর মনের উপর শাসক দল নিয়ন্ত্রণ নেয়। ফলে রাজভবন হলো একটা গ্রিভান্সেস জায়গা, গ্রিভান্সেস রিড্রেস করবার একটা জায়গা, অর্থাৎ অভিযোগ শোনার একটা জায়গা, এবং প্রতিকার না করতে পারুক, অন্ততপক্ষে মৌখিকভাবে কিছুটা প্রতিকারের উদ্যোগ তারা নেন। সেই উদ্যোগটাও কিন্তু একটা পর্যায়ে কিন্তু আনন্দ বোস নিচ্ছিলেন না। বেশ আনন্দ বোস নিচ্ছিলেন না। আমি এইখান থেকে দ্রুত একবার প্রতিক্রিয়া যাব। আমি প্রথমে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখাবো। নীতিশ কুমার পদত্যাগ করবেন, উনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন। এর আগে জগদীপ ধনকর উনি পদত্যাগ করেছিলেন, তৃণমূল সহ একসঙ্গে আলাপ আলোচনা করে ওকে প্রমোশন দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি। তারপর উনি আবার পদত্যাগ করলেন, কেউ তার কারণটা জানে না। রাজ্যপাল পদত্যাগ করলেন না, তাকে পদত্যাগ করানো হলো। সামনে নির্বাচন, এই সময় বিশেষ কোনো কনসিডারেশন কিনা সেগুলো আরো অপেক্ষা করলে বোঝা যাবে, আমাদের নজর থাকবে। কিন্তু এইটা অন্তত বোঝা গেল যে তাহলে সিভি আনন্দ বোস বলে একজন কেউ রাজ্যপাল ছিলেন, উনি পদত্যাগ করে বুঝিয়ে দিলেন আসলে উনি ছিলেন কি করবে দিল্লি, কি উদ্দেশ্যে করছে, আমরা নজর রাখছি। বোঝা যাচ্ছে নানান তালগোল এবং দালালির কারবার দেশের রাজনীতিতে দিল্লি এবং রাজ্য চালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমি বলছি সুজন চক্রবর্তী প্রায় সেরকমই বললেন, যে পদত্যাগ করেই প্রমাণ করিলেন যে এ রাজ্যের রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস। আমি বলছি রাজনৈতিক চাপানুতর দেখুন চলতেই থাকবে, কিন্তু জল্পনা যেটা ঠিক, যে গুরুত্বপূর্ণ জল্পনাটা নিয়ে আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, সেটা হচ্ছে যে এসআইআর, এবং সেই এসআইআরে আমরা প্রত্যেকে জানি যে অ্যাডজুডিকেশনের 60 লক্ষ নাম মাননীয় বিচারকরা কাজ শুরু করেছেন। মোটামুটি বিচার বিভাগে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে এই প্রক্রিয়ার ঝাড়াই বাছাই হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, সংশয়টা হচ্ছে টাইম লাইন নিয়ে, যে সুপ্রিম কোর্টের সেই বিরাট সংখ্যা 60 লক্ষ 60 lakhs, সেটা কি নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে নাকি ভোট পিছিয়ে যাবে? আমি আবার বলছি জল্পনা, কিন্তু জানেন তো রাজনীতি কথাই আছে সম্ভাবনা শিল্প। সুতরাং এই জল্পনাও ছিল যে তাহলে কি রাষ্ট্রপতি শাসনে এসআইআরের এই প্রক্রিয়াগত যে দীর্ঘ সূত্রতা, তার জন্য কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? আমি বলছি সেই প্রেক্ষিতে রাতারাতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ এবং নতুন রাজ্যপাল যিনি অস্থায়ীভাবে দায়িত্ব সামলাবেন, তামিলনাড়ুর রাজ্যপাল, তার এই দায়িত্বভার গ্রহণ RN রবি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি মনে করছেন আমার পরের বক্তা? সুমন, আমার মনে পড়ছে যে যখন জগদীপ ধনকর রিজাইন করলেন, তখন তোমাদের সকালের কোনো অনুষ্ঠানে আমি এসেছিলাম। অনুষ্ঠান চলাকালীনই জানতে পারলাম ওনার সঙ্গে আমার অত্যন্ত সম্পর্ক ছিল, এনার সঙ্গে একেবারেই সম্পর্ক ছিল না। তো যাই হোক, তো আচমকা খবরটা পেয়ে বোঝা যাচ্ছে যে মোটামুটি দুটো জায়গাটা কিন্তু একই, যে জগদীপ ধনকরকে
বলা হয়েছিল তুমি রিজাইন করো, কেননা উনি ওনার যা ব্রিফ ছিল তার থেকে অনেক বেশি ছাপিয়েও যাচ্ছিলেন। কেননা আপনি জানেন যে এখানে কেন্দ্রে যে সরকার আছে তারা মনে করে যে তারা যা বলবে তাদের কথাটাই শুনতে হবে, এটা রেজিমেন্টেড যে কোনো পলিটিক্যাল পার্টি ওইভাবেই চলে। তো নিঃসন্দেহে এবং রাজ্যপাল যখন নিযুক্ত হন, আমি বলছি সেই আমার জন্মেরও আগে ধরমবীরের সময় থেকে আমি বলছি এটাই চলে আসছে যে রাজ্যপাল মানে হচ্ছে কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রের প্রতি, এটা তো মোটামুটি সঠিকই। তো এই যখন আমাদের আনন্দ বসুর ব্যাপারটা হচ্ছে যে ওনাকেও মোটামুটি নিঃসন্দেহে বলা হয়েছে যে তুমি যে ধরনের কাজ করছো বোধহয় আর সময় নেই, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম হয়তো কেরালায় নির্বাচন হচ্ছে, যেহেতু উনি কেরালা ক্যাডার থেকে কেরালার লোক কেরালায় নির্বাচনে দাঁড়াবেন, দেখা যাচ্ছে সেটা বোধহয় নয়। আবার রবি কিন্তু তামিলনাড়ু তো নির্বাচন হচ্ছে, ঠিক একদম। সুতরাং উনি যে এখানে দীর্ঘদিন কাজ করতে পারবেন সেটাও কিন্তু অসুবিধা আছে। মনে হয় না তামিলনাড়ু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিএমকে চ্যালেঞ্জ দেবার, এআইডিএমকের সঙ্গে জোট বেঁধে এনডিএর একটা সুযোগ এসেছে। তো যাই হোক, তো কেউ যদি বলেন যে পুলিশ অফিসার নিয়োগ করে কেন্দ্র রাজ্যকে কিছুটা কিছুটা বোঝাতে চাইছে আমরা কি করতে চাইছি। এর আগে আমার মনে পড়ছে টিভি রাজশেখর বলে উনি আইপিএস ছিলেন, আইবি চিফ ছিলেন, হ্যাঁ রাজশেখর পুরো নামটা মনে পড়ছে না, টিভি এরকম কিছু না, টিভি রাজেশ স্যার, উনি তো আইপিএস ছিলেন, আইবি ডিপার্টমেন্টে ছিলেন। এম.কে. নারায়ণের কথা বললেন, এর আগে এনারা এসেছেন। এনারা তো কোনো কিছু রাজ্যের ভাবা হয়েছিল বামফ্রন্টের নানান ত্রুটি তারা খুঁড়িয়ে বার করবেন, এমনভাবে ভাব করবেন যে কাজ করতে পারবে, সেগুলো কিন্তু ঘটেনি। রাজ্যপাল পোস্টটা আমরা জানি। ইনফ্যাক্ট আপনি বললেন বলে মনে পড়লো, আনন্দ আর্কাইভ সাক্ষী, যখন এন.কে. নারায়ণনকে পাঠানো হলো তখন অফিসিয়ালি বামফ্রন্টে তার আসার আগে প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। পুলিশ কর্তাকে, সিনিয়র বাম নেতারা বলেছিলেন একজন পুলিশ কর্তাকে পাঠানো হচ্ছে একেবারে অন্য অনৈতিক উদ্দেশ্যে। কিন্তু তারপরে দেখা গেল চলতে চলতে বামফ্রন্ট সরকারের সঙ্গে সব মোটামুটি তালমেল রেখেই এন.কে. নারায়ণন চলতেন। কেননা এখন যেগুলো দেখা যাচ্ছে যে বিজেপি যেভাবে চলছে তারা অনেকটা আমলা কেন্দ্রিক নির্ভর হয়ে গেছে। আপনি দেখবেন অনেকগুলো মন্ত্রী তারা আমলা ছিল, আইএস আইপিএস ছিল, ফরেন আইএফএসে ছিলেন আমাদের ফরেন মিনিস্টার। কেননা ওরা মনে করছে এরা যেভাবে ট্রেন্ড হয়ে আছে এদেরকে যে অনেক বেশি কাজে লাগানো যায়, যান পলিটিক্যাল নিজেদের দলের কোনো লোককে বসালে অনেক বিপদ আছে, তারপরে সেই কারণেই এসেছে। তবে প্রসঙ্গে বলা খুব প্রয়োজন, সংবিধানের 155 ধারা 155 ধারা পরিষ্কার বলে দিয়েছে রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী গভর্নর পোস্টে থাকবেন, কেন্দ্রীয় সরকারের মতামত লাগবে ইন রাইটিং, কেন্দ্রীয় সরকার রাইটিং লিখিতভাবে জানাবেন তারা কী করছে। এখানে অন্য কোনো রাজ্যের কোনো অনুমতি নেবার কোনো কথা কিন্তু বলা হয়নি। যদিও আমরা জানি 1988-এ সারকারিয়া কমিশন এবং তারপরে পুঞ্চি কমিশন বোধহয় 2010 সাল হবে, তারা বলেছিল যে রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। দেখুন সংবিধানে এগুলো কেউ ইনকর্পোরেট করেনি, পরবর্তীকালে এত অ্যামেন্ডমেন্ট হয়েছে, সুতরাং যে আলাপ আলোচনা করতে হবে সেটাও কোনো বোধহয় সংবিধানে এই মুহূর্তে সংবিধানের যে পজিশন সেই অনুযায়ী প্রয়োজন হয় না। এখন তাহলে হঠাৎ কেন নির্বাচনের আগে বলেই আমাদের কাছে চিন্তাটা আসছে যে নির্বাচনের আগে ওনাকে সরানো হয়েছে। দেখুন অনেক সংজ্ঞাধনী করেছেন, আমরা সবাই জানি। এই সিবি আনন্দ বসু যদি কারোর খেয়াল থাকে 2021-এর নির্বাচনের পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হলো তাতে বিজেপির যে কমিটি ছিল তার উনি ওয়ান অফ দ্য মেম্বার ছিলেন। ওই কমিশনই বলেছিল যে রুল অফ দ্য রুলার নট রুল অফ দ্য ল্যান্ড, এই শব্দগুলো ওই কমিশনই তারা ব্যবহার করেছিল। এবং উনি নিঃসন্দেহে নরেন্দ্র মোদী খুব কাছের ছিলেন। লো কস্ট হাউজিং, গুজরাটে লো কস্ট হাউজিংয়ে ওনার পিএইচডিও ছিল, আমি কেরালায় যেহেতু কাজ করেছি বলে জানি, ওনার পিএইচডিও ছিল এই লো কস্ট হাউজিং নিয়ে কেরালাতে। পরবর্তীকালে উনি মোদীকে গুজরাটে ভীষণ নানানভাবে হেল্প করেছেন এবং মোদী ভীষণভাবে ওনাকে একটা বেস পোস্ট দিয়েছিলেন। এতে অনেকে বিজেপি নেতারা কিন্তু ক্ষুব্ধ ছিলেন যে উনি কোনো কথা শুনতেন না। এটা কিন্তু যে বিশ্বনাথ দাবদায় বললেন, যেটা আমি যতটুকু জেনেছি বা শুনেছি বা বুঝেছি, যে উনি কিন্তু যে কেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রধানমন্ত্রী আমার বন্ধু, তাই লোকাল কারোর সঙ্গে আমি পাত্তা দেবো, এই একটা ধারণা চলছিল, কিন্তু মিল হয়ে যাচ্ছিল। এবং যদি দেখেন যে আমার যা মনে পড়ছে বাজেট বক্তৃতা উনি পড়েননি পুরোটা, এইবার যে বাজেট হলো পুরোটা উনি পড়লেন না। উনি কিন্তু বুঝতে পারছিলেন যে যদি এই পোস্টে টিকে থাকতে হয় বা এরপরে আরও কোনো পোস্ট পেতে হয় সংঘাতে কিন্তু যেতে হবে, কেন্দ্রের হয়ে কাজ করতে হবে, এটা উনি বুঝতে পারছিলেন। বোধোদয়টা ঘটছিল, বর্ণ পরিচয় পড়ে ওনার বোধোদয় ঘটেনি, অশিক্ষা ঘটেনি,
কিন্তু রিজাইনিংকালে যে বোধোদয় ঘটছিল, বোধোদয় হবার পরে তাকে চলে যেতে হচ্ছে, সেটাই আমাদের কাছে অবাক লাগছে। কেননা নিঃসন্দেহে যে কাজটা আনন্দ বসু দিয়ে করা যেত না, এমন মানুষ নিঃসন্দেহে প্রয়োজন হয়ে পড়ছে, যে লোকটা হয়তো কোনোভাবে সংকোচ না রেখে, কোনোভাবে তথ্যের লিক না ঘটিয়ে কাজটা করে দিতে পারে। ঠিক, সেটাই আমার। হ্যাঁ, একদম। আমি দ্রুত একবার দেখে নেব প্রতিক্রিয়া। প্রথমে দেখব অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ, কি বলছেন। একজন রাজ্যপাল কেন পদত্যাগ করছেন সেটা সব থেকে বেশি রাজ্যপাল জানেন। তিনি এত বড় পদে ছিলেন, তার পদত্যাগের কারণ তার পক্ষে ব্যাখ্যা দেওয়াটা সমীচীন এবং তার এটা বলা উচিত। হতে পারে মমতা ব্যানার্জি এখানে তাকে বিভিন্ন কেসে টেসে ফাঁসাচ্ছে, আরও অপমান করতে পারে, তার জন্য চলে যেতে পারে। কিংবা বিজেপি হয়তো এখানে আরও কোনো কড়া, আরও শক্ত সমর্থ কোনো রাজ্যপাল আনতে চাইছে, তাই হয়তো তাকে পদত্যাগ করাচ্ছে। শারীরিক কারণে যেমন উপরাষ্ট্রপতি পদত্যাগ করছে, শারীরিক কারণ দেখে রাজ্যপাল পদত্যাগ করছে, ব্যাপারটা তাদের মধ্যে সীমিত। এখানে আমরা বাইরে থেকে কিছু বলতে পারি না, অনুমান করতে পারি আর কি। কারণ এই রাজ্যপাল যাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ একটা তার চরিত্র হনন করার একটা কেস দিয়েছিল, এই রাজ্যপাল তারপর থেকে চুপ হয়ে গেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছিল। তাতে হয়তো বিজেপির মনে হতে পারে যে একে দিয়ে কোনো কাজ হবে না, সরিয়ে দাও। আমি অধীর রঞ্জন চৌধুরীর একটা শব্দ একটু সরিয়ে রাখলাম, কড়া। কেন সরিয়ে রাখলাম আপনাদের বলবো, কিন্তু তার আগে বিজেপি নেতা তাপস রায় তিনি কি বলছেন দেখাবো। একটি ভালো মানুষ, বাংলাও শিখেছিলেন, বাংলার সেবা করবেন, বাংলায় কাজ করবেন বলে। পুরো টার্মটা থাকলে ভালোই লাগতো। তিনি কোন কারণে ছেড়ে দিলেন, এটা তো রাষ্ট্রপতির প্রতিনিধি, তো এটা অত্যন্ত উচ্চ মহলের ব্যাপার। রাজ্যপাল শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরেই কয়েকবার অসুস্থও হয়েছিলেন, সেই কারণও হতে পারে। তবে এটা ঘটনা যে এটা বোধহয় সম্ভবত প্রথম বাংলায় বা ভারতবর্ষের কোনো সরকারের কাছ থেকে বা সরকারি দলের কাছ থেকে যে প্রাপ্তি রাজ্যপাল সিভি আনন্দ বোসের হয়েছে, সেটা কিন্তু তার কোনো তুলনা নেই। অস্থায়ীভাবে তো কাউকে দায়িত্ব দিতেই হয় সঙ্গে সঙ্গেই, কারণ রাজ্যপালবিহীন তো একটা রাজ্য চলতে পারে না। এটা রাষ্ট্রপতির বিষয়, কেন্দ্র সরকারের বিষয়। তারা যেটা করবেন সংবিধান সম্মতভাবেই তারা করবেন বা করছেন। দেখুন, তাপস রায়ের ভালো লেগেছিল, কিন্তু তার কাজকর্ম অর্থাৎ সিভি আনন্দ বোসের কাজকর্ম অমিত শাহর ভালো লেগেছিল কিনা, ততটাই ভালো লেগেছিল কিনা সেখানে প্রশ্ন। অনেকে রসিকতা করে বলছেন যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে আর এর মধ্যে রাজ্যপালের পরিবর্তন হয়ে গেল, কিন্তু রসিকতা একটু সরিয়ে রাখা যাক। আমার পরের বক্তা সরাসরি কথা বলবো অধ্যাপক শুভময় মৈত্রের সঙ্গে। শুভময় দা, ওই কড়া শব্দটা সরিয়ে রেখেছিলাম আমি বলছি যে রাজ্যপাল, রাজ্য সরকার বা তার অবস্থান বা মুখ্যমন্ত্রীর কাজকর্ম সম্পর্কে কড়া। আমি বলছি একাধিক ভারতীয় রাজনীতি ঘেঁটে এক্ষুনি 50টা উদাহরণ দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না। ছোট্ট একটা উদাহরণ দিই। গুজরাটে তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী এবং কমলা বেনিওয়াল তিনি তখন রাজ্যপাল। পদে পদে ওই কড়া শব্দটা ব্যবহৃত, সমালোচনায় ব্যবহার করা হতো যে কড়া রাজ্যপাল প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে বাধার পাহাড় হয়ে দাঁড়াচ্ছেন। স্ট্রিট কর্নার মিটিংয়ে অবধি বিজেপি নেতারা সরাসরি রাজ্যপালকে বিঁধ দেন। এইবার আমি আসি যার নাম অস্থায়ী রাজ্যপাল হিসেবে শোনা যাচ্ছে এবং যার নামে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি স্পষ্ট আপত্তি করেছেন পরামর্শ না করার জন্য এবং পরামর্শ না করে তাকে বাছার জন্য। তিনি হলেন RN রবি। আমি বলছি একটু যদি রবির কেরিয়ারটা দেখি শুভময় দা, আমি দেখতে পাচ্ছি বহুবার শিরোনামে এসছে। ইনফ্যাক্ট আমাদের এই আলোচনায় বারবার রবির নাম উঠেছে। কোন কোন ক্ষেত্রে? এক হচ্ছে বিল আটকে রাখা। স্ট্যালিনের সরকার, একেবারে সরাসরি MK স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টে এই রাজ্যপালের বিরুদ্ধে গেছিল, তিনি অন্যায়ভাবে সমস্ত বিল আটকে রাখেন। সরাসরি সংঘাত হয়েছে, যেমন রাজ্যপাল বাজেট ভাষণ, সরকারের তৈরি করা বাজেট ভাষণ পড়তে অস্বীকার করেছেন, পড়েননি RN রবি। এবং চা চক্র, যেটা রাজ্যপাল আহ্বান জানিয়েছিলেন, সেই চা চক্র সরাসরি ঘোষণা করে MK স্ট্যালিন বয়কট করেছিলেন। অর্থাৎ আমি যদি একেবারে সাম্প্রতিক কেরিয়ার দেখি, যে রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুতে কিন্তু রাজ্যপাল বনাম রাজ্য সরকারের একটা অনগোয়িং ফাইট, মানে চলমান একটা দ্বন্দ্ব চলছে। তারপর এই মুহূর্তে যেখানে দ্বন্দ্বটাই মূলত রাজনীতিতে চলে, সেই রাজ্য পশ্চিমবঙ্গের দায়িত্ব পেলেন। ছোট্ট প্রশ্ন, কতটা তাৎপর্যপূর্ণ? যেটা মূল যে বিষয়টি হচ্ছে, দেখুন প্রথম বিষয়টি হচ্ছে RN রবি মহাশয় যদি
ব্যাকগ্রাউন্ড দেখেন, পাটনায় জন্ম, এবং মাস্টার্স অফ ফিজিক্স করেছেন 1974 সালে, এবং তারপর আইপিএস 76 ব্যাচের, এবং এটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না যে পড়াশোনায় অসম্ভব ভালো। এবং আমরা তো রাজনীতির দুটো দিক নিয়ে আলোচনা করি, একদিকে যারা অত্যন্ত ভালো রাজনীতিতে, আর অন্যদিকে হচ্ছে রাজনীতিতে আসছেন এবং পড়াশোনায় অত্যন্ত ভালো, অত্যন্ত বুদ্ধিমান। এবং দ্বিতীয় হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ছিলেন, প্রাইম মিনিস্টার্স অফিসের বিভিন্ন কমিটিতে ছিলেন। সুতরাং ভারতবর্ষের যে নারী নক্ষত্র, ভারতবর্ষে একদিকে যেমন সংসদীয় গণতন্ত্র সেটা বজায় আছে, অন্যদিকে একই সঙ্গে আমাদের দেশের মধ্যেও তো তার স্বরাষ্ট্র দপ্তর, বাইরের যে বিষয়গুলি সব মিলিয়ে আমাদের দেশেও ইন্টেলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে দেশটা সম্বন্ধে তিনি বেশ গভীরভাবে জানেন। এবং এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সরকার যাকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, এবং সেই জায়গায় যদি ধরা যাক যে কোনো একটি কারণে আমাদের বর্তমান রাজ্যপাল অসুস্থই হয়ে পড়েছেন, কিন্তু তার জায়গায় রবিবাবুকে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা একেবারেই এই মুহূর্তে তামিলনাড়ু থেকে জানি যে কি ধরনের সংঘাতের মধ্যে তিনি যেতে পারেন, যেটা কোর্টে গেছে। এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন, তার নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন পরবর্তী যে হিংসা আমাদের এখানে হয়, আলাদা করে তৃণমূল সরকারের কথা বলছি না, পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ই যা ঘটেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এবার যে ভাবনাটার কথা মূলত আসবে সেটা হচ্ছে, এখনো এসআইআর এ 60 লক্ষ নাম নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, কি ঘটতে চলেছে আমরা সত্যিই জানি না। সময়ে নির্বাচন হবে কিনা, সময়ে নির্বাচন না হলে যদি রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ কখনো আসে, তখন কিন্তু আমি বলবো এই আজকের দিনটি, যখন আমরা সত্যিকারের সেমিফাইনালে ভারত বেশ ভালো খেলছে, কতটা জিততে পারে ভাবতে ভাবতে হঠাৎ করে সবাই কিন্তু চমকে উঠে এই খবরটি দেখলাম। এবং আজকে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মধ্যে উজ্জ্বল বাবুর সঙ্গে বাবুল বাবুর যে কথোপকথন, সেটা নিয়েও আলোচনা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনীতিবিদরা কতটা একদম প্রশ্নে কতটা অসহিষ্ণু, একেবারে এবং অসহিষ্ণু কিরম হয়ে আছে। ভাবে একজন সাংবাদিক কি প্রশ্ন করে দেবে সেটা একজন রাজ্যসভায় পা রাখবেন কিছুদিনের মধ্যে তিনি ডিকটেট করতে পারেন এবং ক্যামেরা থেকে ডিলিট করতে বলতে পারেন বিধানসভায় দাঁড়িয়ে। এ অভূতপূর্ব। কেন এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু, আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্যাট, ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন, ডোন্ট আস্ক। নো, আই উইল নট গিভ ইউ এনি আনসার, ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। একদম ঠিকঠাক। ইন্টারভিউ নিওই না, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন, ডোন্ট টেক মাই ইন্টারভিউ, আই এম টেলিং ইউ, ডোন্ট টেক মাই, না, ডিলিট করুন, এটা ডিলিট করুন। আই হ্যাভ a public image. অফিস না বললেন কিছু করতে হবে। অফিস না বলবেন মানে it is my bite. অফিস না বললেন It is my bite. Why did you keep the camera on? আমার অফিস না বললেন It is my, আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস, আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার, তুমি কাকে শেখাচ্ছ ভাই? না না, আমার চুপ করে থাকো। এখানে তুমি, না, আমি তোমার ক্যামেরা নিয়ে নেব। আমার পারমিশন ছাড়া তুমি চালাতে পারবে না। মাই বাইক। বুঝতে পেরেছো কি বলছি? লিখিতভাবে দাও। আরে আমি করব না বললাম। অসভ্যতার একটা লিমিট থাকতে পারে। এটা কেন জিজ্ঞেস করবে তুমি আজে বাজে কোয়েশ্চেন? না, মানে doesn't give you any right to ask me any question. I told you don't ask the question nicely. Even after that you kept the camera on, you started for everything is recorded. আজকে এই কথাটা ছেড়ে দিন। কেন এইটা কি কোনো, আমি কোনো খারাপ ইলেভেন, মানে কোনো খারাপ একটা কোশ্চেন, আমার প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি, আমার যে আপনি টিম ইন্ডিয়া, এই টিম তৃণমূলে খেলতে চান, আপনার কি মনে হয় যে টিমে 11-এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য না, এগিয়ে একদম কোশ্চেন? না, প্লে করুন না, প্লেট, হ্যাঁ, প্লেট প্লিজ, প্লেট। আমি বাজে কথা বলি না, প্লেট। না না চালাচ্ছি না, না, আমার কোনো দরকার নেই, আপনি বাজান দেখি কি কোশ্চেন করেছেন। প্লেট ফর মি, ইট ইজ মাই বাইট, ইউ আর বাউন্ড টু প্লেট ফর মি, প্লিজ প্লেট ফর মি, প্লিজ আসুন, আমি আপনাকে তো প্লিজ। বলছি। নো, আপনি প্লেট ফর মি, প্লেট। আপনি মিথ্যে কথা বলছেন, প্লেট ফর মি। যেটা বলছো যে কোশ্চেনটা করেছেন সেটা তা নয়। আমি তোমায় বললাম, না না, এক মিনিট, আমি তোমাকে খুব সুন্দরভাবে বললাম যে এই প্রশ্নটা ছেড়ে দাও, তাই তো? কোনটা? আমি বললাম তো, তুমি আমাকে তাড়া করলে, কোশ্চেনটা করতে থাকলে ক্যামেরাটা অন রাখলে। আমি কি প্রশ্ন করেছি? দেখাও না কি প্রশ্ন করেছি। আপনি করে আসুন না, তার আগে আমি Show it to চালাচ্ছি me, না না? তো।
একেবারেই এই জায়গাটি যোগ করছি, সেটা হচ্ছে রাজনীতিতে অস্থিরতা, অসহিষ্ণুতা, সেগুলো পশ্চিমবঙ্গকে যেভাবে গ্রাস করেছে, তাতে দেখুন একটা আলোচনা তো আমাদের মধ্যে বারবারই হয় যে যেরকম কংগ্রেস আমলে সিপিএম কে চিরকালীন একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল, সেই রকম একটা সময় বদল হয়েছিল, সেই রকম বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো একটা দীর্ঘকালীন বন্দোবস্ত আছে কিনা। কিন্তু একই সঙ্গে দু দলের যারা সমর্থক, যারা রাজনীতিটাকে সরল রৈখিকভাবে দেখেন, শুধু গুলিয়ে দেওয়ার রাজনীতি দেখেন না, তারা তো জানেন যে বিজেপি এবং তৃণমূল দুটি রাজনৈতিক দল। এবং বিজেপি যেভাবে বিহারের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করলে দেখবেন, যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিল আমরা বারবার আলোচনা করেছিলাম বিজেপির 89 এবং তার সঙ্গে কিন্তু 19টা সিট পাসওয়ান বাবুর ছেলের আছে, সব মিলিয়ে তারা কিন্তু ক্ষমতা দখল করবেই। এবং আজকে কিন্তু নীতিশ কুমারকে চলে যেতে হলো রাজ্যসভায় প্রার্থী হিসেবে। ফলে বিজেপি যে রাজনৈতিক দল, বিজেপি রাজনৈতিক দল হিসেবে তো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের কাজ করবে না, তারা ক্ষমতা দখল করতে চাইবেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিহারে কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি। এবং আগামী দিনে যে বার্তাটা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি যে সমর্থকরা যারা হতাশ হয়ে থাকতেন, যারা বারবার করে ভাবতেন যে আবার তো তৃণমূল সেই 250 আসনই পাবে এবং বিজেপির আসন 50-এর নিচে চলে যাবে, এই ধরনের যে আলোচনাটা শুরু হয়েছিল, সেই আলোচনার থেকে কিন্তু সামান্য অন্য জায়গায় আজকের যে রাজনৈতিক ডেভেলপমেন্টগুলো বিহারে হলো এবং পশ্চিমবঙ্গে যেটা হলো, সেটা কিন্তু রাজনীতিতে বিজেপি যে পশ্চিমবঙ্গ নিয়ে একটা সত্যিকারের লড়াই দিতে চাইছে, সত্যি দিতে চাইছেন কি চাইছেন না সে তো আমরা সত্যিই জানি না, কিন্তু দিতে যে চাইছেন তার একটা বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সামনে এলো। ফলে সামনের যে নির্বাচন, যেটা কিছু মানুষ ভাবছিলেন একপেশে হতে চলেছে, বিজেপি সেভাবে লড়াই করবে না, সিপিএম কংগ্রেস খুব একটা কিছুই করার জায়গায় নেই, তৃণমূল কংগ্রেস 200-র ওপর আসন দিয়ে সংখ্যা গোনা শুরু হবে, 250 পৌঁছবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটলো, তাতে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ নির্বাচনটার দিকে আমাদের নজর রাখতে হবে। আমি একেবারে ভালো খারাপের প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু গোটা ঘটনাটি হচ্ছে রাজনৈতিকভাবে আমরা যে বিষয়গুলো আগের থেকে জানি না, যে লো প্রবাবিলিটি ইভেন্টগুলো, সেগুলো তো আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? বিজেপি যোগ তৃণমূল 294টি আসনই পেতে পারে, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে সিপিএম কটা আসন পাবে, বা এইভাবে রাজ্যপাল আজকে সরে যাবেন এবং রবিবাবু রাজ্যপাল হতে পারেন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভাবনায় ছিল না। অর্থাৎ আজকে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি যদি এমন হতো আমরা জানতাম, যেমন শুভেন্দু বাবু যখন দল পরিবর্তন করেছিলেন, একটা প্রায় 1 মাস ধরে জানতাম উনি চলে যাচ্ছেন, সেরকম ঘটনা এটা নয়। আমরা কিন্তু আমাদের বর্তমান রাজ্যপাল যে চলে যাবেন, এটা যদি 1 মাস 2 মাস ধরে জানতাম একরকম হতো। নির্বাচনের আগে এসআইআর নিয়ে এরকম একটা কনফিউজিং সিনারিও, তার মধ্যে ঘটনাটি ঘটলো। আমার ধারণা এটি অবশ্যই ভবিষ্যতের রাজনীতিতে একটা বার্তা, সেটা বার্তাটা কি আমাদের বোঝার জন্য অপেক্ষা করতে হবে। সোমাদা, মানে আমি বলছি কাকতালীয় একটা রসিকতা করাই যায়, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন পশ্চিমবঙ্গের জন্য রাজ্যপাল বাছেন, তারা কি ইদানিংকালে দেখে নিচ্ছেন যে নামের মধ্যে বাংলার কোনো মনীষীর ছোঁয়া আছে কিনা? সিভি আনন্দ বোসের বোস সুভাষচন্দ্র বোসের থেকে, আর এবার একেবারে বাংলার সর্বকালীন মনীষী রবীন্দ্রনাথের নাম তার নামে আছে, যদিও অস্থায়ী দায়িত্ব। জোকস অ্যাপার্ট, আমি এইখান থেকে একেবারে যাব, সেটা হচ্ছে নাগা চুক্তির ক্ষেত্রে এই শুভময়দা খুব মজার একটা শব্দবন্ধ বলছিলেন রবিবাবু। তো রবিবাবু মধ্যস্থতা করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক শান্তি ফেরাতে কি তার কোনো অবদান থাকবে? এ তো সময় বলবে। আমি দ্রুত এই মুহূর্তে দেখে নিই যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন। এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? RN রবি, তাকে এখানে রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করা হবে, অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। খুব ইন্টারেস্টিং। যে জল্পনাটা নিয়ে এতক্ষণ আমরা বহুবার আলোচনা করছি, সেটা হচ্ছে যে এসআইআর এর প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন, এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন যখন করা হচ্ছে, মাথায় কি সেই ধরনের কোনো সমীকরণ রাখা হচ্ছে? আমি জানি না, তবে রাজ্য বনাম রাজ্যপালের এই সংঘাত শুধু তো ধানকার সাহেবে শুরু হয়েছিল তা নয়, বহুবার বিডি পাণ্ডেকে তৎকালীন বামফ্রন্টের নেতারা একেবারে বঙ্গদমন পাণ্ডে বলে কটাক্ষ করতেন। আমি এইখানে দ্রুত একবার আপনাদের বলে নেব, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখা শুরু করেছেন, যে আজকে অমিত শাহ সরাসরি ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর এই বদল, আমি এই ঘটনাবলিতে আসবো, কিন্তু টেলিফোন লাইনে এই মুহূর্তে পেয়ে গেছি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক, তোমার প্রতিক্রিয়া রাজ্যপাল বদল?
দেখুন, রাজ্যপাল বদল নিয়ে আমার কিছু বলাটা আমার ইতিহাস বহির্ভূত। এটা সম্পূর্ণভাবেই রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিষয়। এখন যেহেতু নির্বাচন, হ্যাঁ, নির্বাচনে তৃণমূল আতঙ্কিত, মুখ্যমন্ত্রী ধর্নায়, সেই জন্য নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের কাছ থেকে কিছু হতাশা, কিছু আতঙ্ক ভিন্ন ভিন্ন ভাষায় আজকে মানুষের সামনে উঠে আসছে। শ্রমিক, আমি তোমায় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী সরাসরি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তাহলে আমি অবাক হব না। শ্রমিক, দেখুন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে থেকে এখনো তার অ্যাপ্রন স্ট্রিংটা কেটে ফেলতে পারেননি। তার দলের নামের পাশ থেকে কংগ্রেস শব্দটা তুলে দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর যে ডিএনএ, সেটা কংগ্রেসের ডিএনএ। আর কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে গয়ারামের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। রাজ্যপাল ভবনগুলোকে কার্যত পার্টি অফিসে রূপান্তরিত করে একটার পর একটা নির্বাচিত সরকারকে তারা ফেলেছে। এমনকি নিজেদের দলের ভিতরেও রাজ্যপালকে কাজে লাগিয়ে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে সেখানে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করেছে। তো এটা কংগ্রেসের ইতিহাস। সুতরাং মুখ্যমন্ত্রী সেই কংগ্রেসের আয়নাতেই আজকে বিজেপির প্রতিচ্ছবি দেখবার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। তবে হ্যাঁ, এটা ঠিকই যে মুখ্যমন্ত্রীর একটু আতঙ্কিত হওয়ার কারণ আছে। কারণ স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় বোর্ড স্ট্র্যাটেজিস্ট আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি। এটা প্রমাণিত। শ্রমিক, এই রাজ্যপাল বদল তাহলে স্ট্র্যাটেজিরই পার্ট? আপনার গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে। তবে আমি বলছি, একজন পণ্ডিত মানুষ, অসামান্য তার লেখনী শক্তি, তারপরে তিনি এখানে হাতে খড়ি পেয়েছিলেন, বাংলার মতো পৃথিবীর মধুরতম ভাষার একটা স্বাদ পেয়েছিলেন। এখন তিনি অসুস্থতার কারণে শোনা যাচ্ছে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর যদি থাকতেন তাহলেও আমাদের কোনো আপত্তি ছিল না। কারণ আমরা তো রাজভবনের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করছি না বা নির্বাচনেও যাচ্ছি না। 2016 সাল থেকে বিজেপির 300 জনের বেশি কর্মী খুন হয়ে গেছেন। 2021 সালে 2রা মের পরে 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। আপনি আপনারই টিভি চ্যানেল প্রতিনিয়ত দেখিয়ে চলেছে যে কিভাবে বিভিন্ন পরিবর্তন যাত্রায় গাড়ির উপরে আক্রমণ করা হচ্ছে, যেখানে বিরোধী দলনেতাকে 1 বছরের কাছাকাছি সময় সাসপেন্ড থাকতে হয়, 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয় একটা সভা করবার জন্য। সেখানে গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক পরিকাঠামো, সংসদীয় রীতিনীতি এ নিয়ে কথা বলা কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের আছে? বেশ শ্রমিক, আমার শেষ প্রশ্ন, যিনি অস্থায়ী রাজ্যপাল হিসেবে আসছেন RN রবি, এর আগে তিনি এই মুহূর্তে যে রাজ্যটির রাজ্যপাল তামিলনাড়ু MK স্ট্যালিনের সরকারের সঙ্গে পদে পদে তার দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব বিল আটকে রাখার ক্ষেত্রে তোমার মনে থাকবে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছিল। 1, 2 হচ্ছে যে এতটাই সংঘাত যে এর প্রকাশ্য যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের লিখে দেয়া বাজেট ভাষণ রাজ্যপাল RN রবি পড়তে অস্বীকার করেন, এবং RN রবির চা চক্র মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন বয়কট করেছেন। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তামিলনাড়ুতে কিন্তু দৈনন্দিন ঘটনা। এই একই ছবি পশ্চিমবঙ্গেও দেখতে চলেছি আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে কি কি শব্দ ব্যবহার করেছেন, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কটা কতটা অম্লমধুর ছিল, রাজ্যপালের সম্পর্কে কি অভিযোগ এনেছিলেন, এটা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। আর রাজ্যপাল সংঘাত এটাও ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নতুন কিছু নয়। এ রাজ্যে CPIM ক্ষমতায় থাকাকালীন কি বিবৃতি দিয়েছিলেন রাজ্যপালের সম্পর্কে তারাও জানেন, এবং রাজ্যপাল কিভাবে তার হতাশা, তার ক্ষোভ, তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। ধরমপাল থেকে BD পান্ডে অবধি বামফ্রন্ট সরকারের সঙ্গে সংঘাতেরও দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসই কি কন্টিনিউড হতে চলেছে? আমরা কেউই সংঘাতের রাস্তা চাই না। এটা সার্বিকভাবেই কোনো রাজ্যের বা কোনো পুরো দেশের উন্নয়নের ক্ষেত্রে পরিপন্থী। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গতে এই মুহূর্তে কেন্দ্র রাজ্য সংঘাত আছে। কেন্দ্র রাজ্য সংঘাতের কারণেই প্রায় 13টা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে বন্ধ আছে। এ রাজ্যে বিওপির জন্য জমি পাওয়া যাচ্ছে না, 43টা রেলের প্রজেক্ট আটকে গেছে, রেয়ার মিনারেল যেটা পুরুলিয়ায় পাওয়া গেছে তার অকশন হচ্ছে না।
উত্তর 24 পরগনায় অশোকনগর অয়েলফিল্ড প্রায় 100 স্কোয়ার কিলোমিটার, সেখানে তেল উঠতে শুরু করলে সারা এলাকার আর্থসামাজিক ব্যবস্থাটাই বদলে যাবে। সেটাও তো রাজ্যের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, শুধু বিবৃতি সর্বস্ব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভদ্রলোক আসছেন কঠিন দুধে পুলিশ অফিসার, আপনারই চ্যানেল থেকে শুনলাম তার পুরো তার ধারা বিবরণী। দেখুন, আমি তো কোনো রাজনৈতিক ধারাভাষ্যকার নই কিংবা রাজনৈতিক বিশ্লেষকও নই, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী এবং আমার চোখে আমার দলের চশমা আছে। আমার চশমা দিয়ে আমি যেটা দেখেছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কারণে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, রাজ্য থেকে ISIS এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে এবং রাজ্যের বাইরে থেকেও যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরও পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে ভারতবর্ষের 72% ফেক কারেন্সি একটি জায়গা ওই মালদা কালিয়াচক থেকে আসছে। এই সমস্ত ঘটনাবলীর ওপরে, প্রবাহের ওপরে যদি এই বর্তমানে রাজ্যপাল তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তার বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকার থেকে তার যে এক্সপার্টাইজ সেটা যদি এখানে কিছুটা প্রতিফলিত হয়, তাহলে নিঃসন্দেহ সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে তার একটা ভূমিকা থাকবে। এইটুকুনি আজকের মুহূর্তে আশা রাখি। কিন্তু আবার বলছি, ধন্যবাদ শ্রমিক। আমি বলছি শ্রমিক ভট্টাচার্য আশাবাদী। আমি এই মুহূর্তে দেখেনি কুণাল ঘোষ তিনি কি বলছেন তৃণমূলের তরফে। বিজেপি বাংলাকে ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত বা টার্গেট একটা করতে চাইছে এবং বারবার ফেল করছে, তো সেরকম কোনো চাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে রাজ্যপালকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছিল কিনা, চাপের মুখে তিনি চাপটা আর সহ্য করতে না পেরে ইস্তফা দিলেন কিনা, সেগুলো নিয়ে আমরা এখনো কেউ নিশ্চিত নই। তাছাড়া একটা রীতি ভেঙে কেন্দ্রীয় সরকার নতুন রাজ্যপালের নাম জানিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে না, তার মতামত নেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এবার অন্য বিষয়ে আসতে হবে। রাজ্যপাল নিয়ে সমস্ত ডেভেলপমেন্ট সরাসরি আপনাদের সঙ্গে রাখবো। তার আগে আপনাদের মনে করিয়ে দিই যে এই মুহূর্তে একটা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ ক্রমশ ভারত মহাসাগর অবধি এসে পৌঁছচ্ছে। দেখুন, 3 দিন আগে এই অনুষ্ঠান আমি শুরুই করেছিলাম এই বলে যে এই যুদ্ধ কিন্তু উপসাগরীয় যুদ্ধ নয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নয়, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নয়। এই যুদ্ধটা একেবারে আমাদের দোরগোড়ায়। বলেছিলাম তার কারণ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো অশান্ত হয়েছে সেখানে লক্ষ লক্ষ ভারতীয় আছেন। বলেছিলাম তার কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে ধস নামছে, সরাসরি প্রভাব পড়ছে আমাদের পকেটে। কিন্তু বিশ্বাস করুন, যখন বলছি গুণাক্ষরেও আমি জানতাম না যে এই যুদ্ধ 48 ঘন্টার মধ্যে আক্ষরিক অর্থেই ভারতের দোরগোড়ায় চলে আসবে। গতকাল বিশাখাপত্তনম থেকে মাত্র 1400 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে সাবমেরিন থেকে টর্পেডো ছুঁড়ে ইরানের অত্যাধুনিক রণতরী ধ্বংস করল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নিজেরাই বলছে যে এই প্রথম উপসাগরীয় যুদ্ধ এখন মহাসাগরীয় যুদ্ধের চেহারা নিয়ে একেবারে আমাদের ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। আজ ভারতের মহাসাগরে ওই শ্রীলঙ্কা উপকূলের কাছেই চলে এসছে ইরানের দ্বিতীয় যুদ্ধ জাহাজ। আমার প্রথম বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, কিন্তু তার আগে এই যুদ্ধের ব্যাপ্তিটা ক্রমশ প্রতিদিন প্রতি 24 ঘন্টায় যেভাবে ছড়াচ্ছে নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রথম প্রতিবেদন। We're doing very well on the war front. We're going to continue to do well. We have the greatest military in the world by far. We don't want war, but we are ready for war. হামলা, পাল্টা হামলা, মহাসংঘাতের 6ষ্ঠ দিনেও অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধ বিমান থেকে নাগারে নেমে আসছে বোমা। মিসাইল আর ড্রোনের মুহুর্মুহু হামলায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। একদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন্স বোর, আরেকদিকে ইরানের অপারেশন ট্রু প্রমিস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। ভারতের আমন্ত্রণে নৌবাহিনীর মহড়া দিয়ে বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ আইরিস দেনা।
ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকা। মৃত্যু হয় অসংখ্য নৌসেনার, প্রাণে বেঁচেছেন কেউ কেউ, তারা এখন হাসপাতালে। পাল্টা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওই একই জায়গায় ফের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরান দাবি করেছে আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। এদিকে ইরানে বোমাবর্ষণের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। কিভাবে ইরানের একের পর এক সমর সম্ভার ধ্বংস করা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের তরফে তার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। ইরানিয়ান রেভলিউশনারি গার্ডকে 31টা ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। তাতে একটা ইউনিট যেটা মেন সেন্ট্রাল কমান্ড শুনবে এবং বাকি 30টা ইউনিট কিন্তু প্রভিন্সিয়াল অর্ডার শুনবে। তার মানে ফিল্ড কমান্ডারদের হাতে পুরো অটোনমি দেওয়া হলো। আমরা তীব্র থেকে তীব্রতর যেটা দেখছি, এটা কিন্তু আরও দিন যত মানে ঘনিয়ে যাবে, ইফ দিস কনফ্লিক্ট প্রলংস, তাহলে কিন্তু উই ক্যান সি মানে অ্যান ইন্টেন্সিফিকেশন, উই ক্যান সি এসকেলেশন অফ হস্টিলিটিস। ইসরায়েল হামলার তীব্রতা বাড়াতেই প্রত্যাঘাতের মাত্রা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের দিকে লাগাতার মিসাইল ছুড়ে যাচ্ছে তারা। তেল আভিভের কিরিয়ায় ইরানের হামলায় বড়সড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আমেরিকার বন্ধু দেশগুলোর পাশাপাশি এবার আজারবাইজানেও ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। 11টা কান্ট্রিকে মেরেছে ইরান, একজনকে না 11 জনকে। তার উপরে ওদের কাছে সাপোর্ট আছে হেজবুল্লাহ, হামাস আর হাউতি, এগুলো তো আছেই। তারা তো এখন ভিতর থেকে স্লিপিং এজেন্ট, চারিদিকে জেগে উঠেছে। তারা এখন অ্যাকশন নিচ্ছে, রেড সি আটকে দিচ্ছে, মেডিটেরিয়ানে দৌড়াতে হয়েছে ওর এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে। তো এইগুলো আমেরিকাকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মহাশক্তিধর আমেরিকা ইসরায়েল যেমন ইরানকে উচিত শিক্ষা দিতে চায়, তেমনি ধারে ভারে পিছিয়ে ইরানও মাথা নত করতে রাজি নয়। আর তাই মহাসংঘাত আরও বেশ কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ। মানে সোজা কথায় ভারতের পদতলে, ভারত মহাসাগরে এই যুদ্ধের ঢেউ একেবারে এবার সরাসরি চলে এলো। ভারতের পক্ষে কতটা আশঙ্কা জেনে নেব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছ থেকে। দেবাশিস দাস। সুমন, আপনি দুদিন আগে আমরা যখন প্রোগ্রাম করছিলাম, হ্যাঁ, তখন আমরা এটা নিয়ে ডিবেট করছিলাম এবং আমার মনে হয় কোথাও একটা ষড়যন্ত্র চলছে যে যেন তেন প্রকারেণ যেসব দেশ এই যুদ্ধের মধ্যে জড়াতে চাইছে না, আমেরিকা এবং সিআইএ তাদেরকে জোর করে টেনে এনে জড়িয়ে দিচ্ছে। খালি ভারত না, আমি ভারতের ব্যাপারটায় আসছি। আপনি যদি দেখেন, প্রথম যুদ্ধটা শুরু হয় যখন ইউএস, ইসরায়েল আর ইরান ছাড়া কেউ ছিল না একদম, এবং ফ্রান্স একটা বিরোধী জায়গায় গিয়েছিল যে আমরা এটাতে সাপোর্ট করব না। কানাডা টোটালি বিরোধী জায়গায় গিয়েছিল। এখন কানাডা, ফ্রান্স নিজেদের সবকিছু নিয়ে তৈরি আছে এই যুদ্ধটাতে ইরানের বিরুদ্ধে লড়াই করবার জন্য। এবং কানাডার রাষ্ট্রপ্রধান এই ভাষায় বলছেন যে আমরা কতদিন এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবো আমরা জানি না। কিছু একটা দেখবেন, একটা অসহায়তার সুর আছে, এবং একদম অসহায়তার সুর আছে। তো কোনো একটা গেম চলছে। স্পেন বলেছিল আমরা মরে যাব তাও এই যুদ্ধে ঢুকবো না, স্পেন এখন বলছে আমরা একটা ফ্রিগেট পাঠাচ্ছি। অস্ট্রেলিয়া বিনা কারণে এই যুদ্ধে ঢুকে গেছে। ইটালি বলেছে আমরা এয়ার ডিফেন্স দেবো প্রত্যেকটা গালফ কান্ট্রিজকে। এবং ইউকে প্রথমে একটু নিমরাজি হয়েছে। এবার তার সাথে দেখা যাচ্ছে যে ভারতের উপকূলে নাও করতে পারতো এই কারণটা। কারণ দেখুন, এইটা হতো, দেখুন আমি নৈতিকতার কথায় যাচ্ছি না, আমি যুদ্ধের কথায় যাচ্ছি। একটা কথা আছে, অল ইজ লাভ অ্যান্ড ওয়ার, অল ইজ ফেয়ার। এবার হচ্ছে কি, একটা যুদ্ধ তো চলছে, ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, যে যেখানে পারছে মারছে। এমন না যে ইরানও খালি বেছে বেছে ওই আশেপাশের আমেরিকান সোলজারদের মারছে। ইরান কোথায় কোথায় গিয়ে মিসাইল ফেলছে সেটা আমরাও দেখছি। তো সেইখানে সিপ্রাসে গিয়ে মিসাইল পড়ছে। এবার সেখানে কি হচ্ছে যে ওরা এইটা করতো, কিন্তু এইভাবে করা উচিত ছিল না। এরা আমাদের অতিথি হয়ে এসেছিল, এখানে আমেরিকান শিপটাও ছিল। ঘটনাক্রমে এই যেটা হয়েছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, আমিও ভাইজাগে ছিলাম। হ্যাঁ, সেদিন আপনার প্রোগ্রামে আসার কথা ছিল, আমি আসতে পারিনি। হ্যাঁ, এবং একটা বাইট দিয়েছিলাম হোটেল থেকে। তো এইবার কি হচ্ছে যে এইখানে 2-3টে জাহাজ ইরানের এসেছিল, ইরানের নেভাল চিফ এসেছিল এবং আমাদের রাষ্ট্রপতি ছিলেন এখানে, মিলান বলে। এবার এরা ফেরত যাচ্ছে, ফেরত গেলে আফটার শ্রীলঙ্কা ইফ ইউ সি, ওরা কোন দিকে যাবে? ওরা বাঁদিকে যাবে, মানে টুয়ার্ডস আরব সাগর। কারণ ওদের ওই গালফগুলোর দিকে যাবে, সেখান দিয়ে ঢুকবার চেষ্টা করবে। এবং ওখানে কারা বসে আছে? আমেরিকান শিপ বসে আছে। তাহলে ওরা তো অন্য কোনো জায়গায় ওকে অ্যাটাক করতে পারতো, অ্যাটাক তো হতোই, এটা করতো। প্লাস একটা জিনিস আপনাকে বলছি, কে কাকে অ্যাটাক করেছে যুদ্ধের ডামাডোলে এত সহজে বলা সহজ না।
যে জাহাজটি ছিল সেটা কিন্তু যুদ্ধজাহাজ, সে কিন্তু কোনো যুদ্ধজাহাজ আপনাকে লিখে দিচ্ছি যখন তার পোর্ট থেকে বেরায় সে রিগাটা অ্যাটেন্ড করতে বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ করতে, তারা কিন্তু সশস্ত্রভাবে যায়। এই ফ্রিগেট কিন্তু সাবমেরিন হান্টারও, তাদেরও একটা রোল থাকে। ফলে এমন না যে ওরাও একটু কিছু জানতো না, বাট এই টর্পেডো মারা ওইখানে উচিত হয়নি আমি মনে করি। কিন্তু লিগালি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ওয়াটারে ছিল না। ইন্ডিয়ান ওশানে 30টা দেশ ছোঁয়, মোস্ট সবকটা অনেকগুলো দেশে আমি নিজেও গেছি। ফলে এখান থেকে মরিশাস চলে যান আপনি, কত ঘন্টার ফ্লাইট, সেটাও তো ইন্ডিয়ান ওশান। তো ফলে ইট ইজ নট দ্যাট কি ইন্ডিয়ান ওশান হলে সবকিছু আমরা করব। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার 20 কিলোমিটার মতো 12 নটিক্যাল মাইল, আর তারপরে ইজেড, তার বাইরে এটা ছিল। এইটা ছাড়া আরো কয়েকটা কথা বলতে পারবো। এটা তো হলো এখানে, এটা এখন দেখবো, কারণ আরেকটি জাহাজ আসছে সেইখানে ওই সেকেন্ড জাহাজটি ফিরবে। তারা শ্রীলঙ্কায় ল্যান্ড করতে চাইছে। শ্রীলঙ্কার অপোজিশন গভর্নমেন্টকে প্রচণ্ড প্রেশার দিচ্ছে রাজাপাক্ষ, যে আপনারা বলুন যে আপনারা কি একে ল্যান্ড করতে দেবেন কি না। শ্রীলঙ্কা অকারণে এই যুদ্ধে জড়িয়ে গেছে। ভারত খুব সুন্দরভাবে এখন অবধি গা বাঁচিয়ে আছে, যদি থাকতে পারে ভারতের ভাগ্য ভালো। কারণ এই যুদ্ধে যদি ভারত জড়িয়ে যায় তাহলে ভারতের মানে অর্থ স্রোতের মতো বেরিয়ে যাবে। আরও কয়েকটা কথা বলবো যেগুলো একটু ডিস্টার্বিং এই যুদ্ধগুলো নিয়ে, যেগুলো দেখুন দুই দেশের পাগলরা পাগলের মতো মিসাইল মারছে, ওকে মারছে, কেউ হোটেলে বোম ফেলছে, কেউ শপিং মলে, কেউ ফাইটিং বেসে, কেউ স্কুলের মধ্যে বাচ্চাদের, সব ঠিক আছে। কিন্তু অন্য কিছু কয়েকটা ঘটনা ঘটছে, যেমন খাপছাড়া ঘটনা। ইরান বলল 2-2.5 দিন আগে নাতাঞ্জ আর ইস্ফাহান বলে ওদের আছে, ইস্ফাহান, ওইখানে মানে টুয়ার্ড সাউদার্ন ইরান আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে বোম মেরেছে ইসরায়েল। এবং সঙ্গে সঙ্গে ওরা বললো আমাদের কিন্তু লিক হচ্ছে। সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা মানে আমেরিকার ধোঁয়া ধরা একটা এজেন্সি, তারা বললো না না কোনো লিক নেই, আমরা দেখে নিয়েছি। সেই দিন দুপুর 2-2:30 নাগাদ ইরানে একটা ভূমিকম্প হলো আরেকটু সাইতে, সেটা নিয়েও লোকে কথা বলছে যে এই ভূমিকম্পটা কিভাবে। এবার গতকাল ইরান বলল আমরা ইসরায়েলের ডিমোনো, যেটা হচ্ছে নেগেভ ডেজার্ট, যেটা সেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে টার্গেট করব। এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে প্রায় একসাথে আমেরিকা তাদের ডুমসডে মিসাইলটা টেস্ট করলো। এটার কি দরকার ছিল? এই ডুমসডে মিসাইল কি মেসেজ দিচ্ছ তোমরা পৃথিবীকে, কি তোমরা কি সত্যি এটাকে নিউক্লিয়ার ওয়ারের দিকে নিয়ে যাচ্ছ? তো এইখানে একটা জড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, যে মানে ভালো লক্ষণ না। আরেকটা ব্যাপার যেগুলো দেখছি যে কিছু দেখুন, ইসরায়েল আর এদের বোমবাড়ি চলছে, সবাই সবারটা কিছু স্বীকার করছে না, আবার কিছু স্বীকার করছে। কিন্তু ইসরায়েল স্ট্রংলি রিফিউট করছে যে আমরা তুর্কির ওপরে বোম মারিনি, মানে ইসরায়েল মিসাইল মারিনি। আমেরিকা বলছে তুর্কির ওপরে বোম মেরেছে, ইরাকের ওপর দিয়ে, সিরিয়ার ওপর দিয়ে তুর্কি পৌঁছাবার আগে ন্যাটো ফোর্স ওটাকে ডাউন করেছে। ইসরায়েল স্ট্রংলি, ইরান স্ট্রংলি বলছে না আমরা করিনি। আজকে আজারবাইজানের এয়ারপোর্টে মিসাইল অ্যাটাক হয়েছে, ইরান একেবারে না করেছে, না আমরা করিনি। তাহলে এটা কে করছে? তাহলে কি আমেরিকা কোনো প্রক্সি দিয়ে করাচ্ছে, সিআইএ, বা ইসরায়েল কোনো প্রক্সি ব্যবহার করছে, যেটা আমরা এখনো মানে নেক্সট প্লেয়ারকে, ড্রোন তো গেছে, কোনো সন্দেহ নেই। এবং তাহলে এটা কে করছে, এটা চিন্তার ব্যাপার আর কি। কারণ এই ড্রোন আপনি যদি মনে থাকেন অফ সিঁদুরে আমি বলেছিলাম যে যুদ্ধবিদ্যাটা আমরা জানতাম সেই যুদ্ধবিদ্যাটা পুরো পাল্টে গেল ড্রোনের জন্য। কারণ মানে কয়েক হাজার ডলার একটা অস্ত্র 2000 কিলোমিটার চলে যাচ্ছে, কোনো দায়বদ্ধতা নেই তার, কোনো পাইলট নেই, কিচ্ছু নেই, সে গিয়ে আঘাত করে আসছে, একটা অয়েল ট্যাঙ্কার ফেটে যাচ্ছে এবং পুরো সমুদ্র ভর্তি তেল হয়ে যাচ্ছে। এই একটা ক্ষমতা, এইটাতে দেখা যাচ্ছে যে ফ্যান্সি আমরা ওয়েপেন নিয়ে ঘুরছে লোকেরা, F-35, রাফায়েল, সুখয়, এবং এত এই একটা ছোট্ট জিনিস, এই ফ্যান্সি ওয়েপেনগুলো দিয়ে মিডল ইস্ট কিছুই করতে পারলো না। এতগুলো কান্ট্রি মিডল ইস্টে বেছে বেছে, বিশেষ করে দুবাই, আবুধাবি আর বাহরাইন, কারণ এরা ওই ট্রিটিটা সাইন করেছিল, আব্রাহাম অ্যাকর্ড, তো বেছে বেছে ওদেরকে, প্লাস কাতার আর কুয়েত আর সৌদিকে অল্প, এবং টার্গেট করছে ইরান, এবং সেটা লোকে দাঁড়িয়ে দেখছে। এবং এখন অবধি ইরান কিন্তু তার শেষ অস্ত্র প্রয়োগ করেনি। এটা চিন্তার ব্যাপার, সে কি কোনো মরণ কামড় দেবে, সে কি কোনো এমন কিছু করবে? কারণ তার কাছেও কিছু হাইপারসনিক মিসাইলস আছে, আর ইউএস এর কাছে তো আছে। ইউএস তো রোজ একটা করে নতুন ঝোলার থেকে বার করছে ওয়েপেন, এবং সেটা টেস্ট করছে। তো এইখানে আমার মনে হয় ইন্ডিয়া যদি খুব মানে ভাগ্য ভালো হবে আমাদের, যদি এখান থেকে আমরা গা বাঁচাতে পারি। এবং এই যুদ্ধে আজকে তো দেখছি যে আমাদের ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, উনি ওনার সাথে কথা বলেছেন, ইরানের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা মোটামুটি কথা শুনতে পাচ্ছি যে হরমুজ প্রণালী দিয়ে ভারতকে অ্যালাউ করা হবে এবং অন্যান্য দেশকে অ্যালাউ করা হবে, খালি
ইসরায়েল, ইউএস অ্যান্ড ইউরোপের কোনো দেশকে অ্যালাউ করবো না। সেটা যদি হয় খুব ভালো। নিঃসন্দেহে সেটা হলে একটা মানে চিন্তার একটা ভ্রুকুটি অন্তত সোজা হবে। আমি বলছি মিসাইলের কথা হচ্ছে, আমি ডুমসডে মিসাইল এবং তার মনে রাখতে হবে পরমাণু অস্ত্র বহন করার ক্ষমতা আপনাদের ফ্যাটম্যানের কথা মনে আছে? নাগাসাকিতে ব্যবহৃত ফ্যাটম্যানের থেকে 20 গুণ বেশি। পাশাপাশি ব্রিগেডিয়ার দাস একেবারে যথার্থভাবে যেটা প্রশ্ন তুললেন সেটা হচ্ছে ইরান। আমি বলছি যে ইরানের ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যালিস্টিক মিসাইলে পুরো খেলাটা আছে, কিন্তু সেটা সুপারসনিক মিসাইলে পরিবর্তিত হলে নিঃসন্দেহে ক্ষয়ক্ষতি আমাদের কল্পনার বাইরে চলে যাবে। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, যেটা হচ্ছে ভারত মহাসাগরে একেবারে ইরানের দ্বিতীয় যুদ্ধজাহাজটি এসে পৌঁছলো। আমি বলছি ভারত না চাইতেও একেবারে এই যুদ্ধের মধ্যে পরোক্ষভাবে জড়িয়ে যাচ্ছে কি জানি না। প্রতিবেদনটা দেখুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান দুই দেশ আমেরিকা এবং ইরান ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে, ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে। অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু, ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table, but before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। ভারত ফেরত সেই ইরানি যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা। ইরানিয়ান শিপকে মানে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা, এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি বোধহয় রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই। এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা। তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ। দেখুন, গোটা মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি ভারতীয় থাকেন। লক্ষ লক্ষ বাঙালি এই দেশগুলোতে ছড়িয়ে আছেন। প্রতিদিন তাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি। এ রাজ্যে থাকা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলছি, যারা চূড়ান্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। আজকে সরাসরি কথা বলবো আবুধাবি সীমান্তের কাছে থাকা আমাদের কুলটির বাসিন্দা অঙ্কিতা সরকারের সঙ্গে। অঙ্কিতা, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি কথা শুরু করার আগে সবার আগে দর্শকদের দেখাতে চাইব আপনার বাসস্থানের একেবারে অদূরে যখন ড্রোন অ্যাটাক হয়েছিল সেই ছবি আপনি দেখিয়েছিলেন। একটা প্রবাদ আছে যে একটা ছবি 1000 শব্দের সমান। এই ফুটেজ দেখলেই আমরা প্রত্যেকে বুঝতে পারবো কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে এই প্রবাসী বঙ্গ সন্তানদের থাকতে হচ্ছে। দেখব ফুটেজটা।
আমি সরাসরি কথা বলবো অঙ্কিতার সঙ্গে। অঙ্কিতা, এক হচ্ছে যে আপনার স্বামী এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার, আপনি এই যে ছবিটা তুলেছেন, আমি বলছি এটা কত দূরে এবং এই মুহূর্তে আপনাদের ঠিক কী পরিস্থিতির মধ্যে, মানে অফিস? হ্যাঁ নমস্কার। অফিস খোলা আছে কিনা, বাচ্চাদের স্কুল খোলা আছে কিনা, আপনাদের দৈনন্দিন জীবনযাত্রা এই মুহূর্তে ঠিক কোথায়? ভয়েসটা একটু কম আসছে, শুনতে একটু অসুবিধা হচ্ছে। বর্তমানে অফিস ইউএই গভর্নমেন্টের তরফ থেকে স্কুল কলেজ টোটালি এখন বন্ধ, মানে রিমোট ওয়ার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবং বিভিন্ন আইটি সেক্টর, বিভিন্ন অফিস এখন ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। আর এমনি যখন বাড়িতে আছেন বা রাস্তায় বেরোনোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা কোনো যথাসম্ভব বাড়িতে থাকার কোনো নির্দেশ আছে কিনা সরকারের তরফ থেকে, ঠিক কি পরিস্থিতি? আপনার ফুটেজটা তো বেশ ভয়ের লাগানো। হ্যাঁ, আমাদের প্রত্যেকের ফোনে যে টাইমে অ্যাটাক হচ্ছে বা যে টাইমে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকছে, সেই টাইমে আমাদের প্রত্যেকের ফোনে মিসাইল অ্যাটাক, এমার্জেন্সি অ্যাটাক বলে আমাদের মানে অটোমেটিক মেসেজের সাথে নেট অন থাক বা না থাক, সেই টাইমে নির্দেশ দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যে আমরা যেন দরজা জানলা অব্দি না খুলি বা দরজা জানলার কাছেও না যাই, ঘরের মধ্যে থাকি। এবং যদি কেউ সেই টাইমে রাস্তায় ঘোরাঘুরি করে বা রাস্তায় কোনো কাজে বেরিয়েছে, কাছাকাছি যেন কোনো শেল্টার নেওয়া হয়, কাছাকাছি কারোর বাড়ি হোক বা কোনো মল হোক, কিছুতে গিয়ে যেন সেই টাইমটুকুর জন্য সে সেখানে আশ্রয় নেয় এবং ওপেন এরিয়াতে আকাশের নিচে যেন সেই টাইমে তারা না থাকে, এই নির্দেশ দেওয়া হয়েছে ইউএই গভর্নমেন্টের পক্ষ থেকে। অঙ্কিতা, বাজার মল এইগুলো খোলা আছে, মানে জীবনযাত্রা স্বাভাবিক, মানে জিনিসপত্র কেনার সুবিধা আছে? সেই পাশে সকল মল, বিভিন্ন এখানে যেহেতু রামাদান চলছে, এখানে অলরেডি ফেস্টিভ সিজন চলছে, এই পরিস্থিতির মধ্যে অনেকটাই বিপদগ্রস্ত হয়েছে। অনেক মানুষই ভয়ের মধ্যে, আতঙ্কের জন্য ঘরের বাইরে বেরোচ্ছে না। খুব প্রয়োজন না থাকলে সবাইকে ঘরের বাইরে যেতে বারণ করা হয়েছে, একমাত্র প্রয়োজন কাজে এবং এমার্জেন্সি কিছু থাকলে তখনই মানুষ বাজার হাট, দোকান বাজার করতে যাচ্ছে। টুকটাক মল টল খোলা আছে, কিন্তু ওপেন এরিয়া যেমন পার্ক, আমাদের মিরাক্কেল গার্ডেন বা যে কোনো ধরনের ওপেন এরিয়া, রিসর্ট, এইগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে টিল 10th of March অব্দি। আচ্ছা অঙ্কিতা, যেহেতু আপনার স্বামী এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার, মানে ওনাদের শিডিউলে দৈনন্দিন জীবনযাত্রায় মানে কোনো পরিবর্তন এসছে এই যুদ্ধকাল, প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে? 28 ফেব্রুয়ারি ফার্স্ট যখন একটা খবর পাই বা যখন এখানে হয়, চোখের সামনে যখন দেখতে পারি, জীবনের অভিজ্ঞতা প্রথমবার, তো তারপরে ওদের কাছে মেল ঢোকে যে যতক্ষণ না পরবর্তী নির্দেশ অব্দি অফিস ক্লোজ থাকবে, মানে হোম স্ট্যান্ড বাই হিসেবে থাকতে হবে। সোমবার দিনটা অফিস ছুটি ছিল এই সপ্তাহে সোমবার, তো তারপরে সোমবার রাতে মেল ঢোকে যে ওদের স্ট্যান্ড বাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ওদের অ্যাজ ইউজুয়াল ডিউটিতে আসতে হবে, কারণ কি ওরা এয়ার ডিফেন্সে আছে, ওদের ছুটি থাকলে প্রবলেম হবে। ইউই ডিফেন্সের এখন ওদের প্রয়োজন, যেহেতু ওদের ইন্সপেকশন ছাড়া ফ্লাই ফিট টু ফ্লাই না থাকলে ফ্লাই করা যাবে না, ইউই গভর্নমেন্টের এখন প্রয়োজন, তাই ওদের দৈনন্দিন মাফিক এখন ডিউটিতে যেতে হচ্ছে। অঙ্কিতা, আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আপনার যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে? তারা তো নিঃসন্দেহে খুব উদ্বেগের মধ্যে আছেন। হ্যাঁ, ও অবশ্যই। আমার মা কুন্তিতে একা থাকে, অলরেডি দুবার তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আমার শাশুড়ি মা শ্রী শম্পা মুখোপাধ্যায়, সৌরিশ মুখোপাধ্যায়, আমার শ্বশুর মশাই দুজনেই বয়স্ক, দুজনেই সিনিয়র সিটিজেন, এবং এই ধরনের নিউজ বা যে ঘটনা ঘটছে তাতে প্রচন্ড ভাবে তারা ভয় পেয়ে রয়েছে, তারা আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে। এবং শুধু ওনারা কেন বলবো, আমরা এখানে যারা রয়েছি, বিগত 3 দিন ধরে আমার ছোট বাচ্চাটা পর্যন্ত ঘুমোতে পারেনি। আমরা 3 দিন ধরে পুরোপুরি রাত জেগে, কারণ বেশিরভাগ অ্যাটাক আমরা যা দেখতে পাচ্ছি রাতের দিকেই হচ্ছে বা সন্ধ্যের পর হচ্ছে, মিড নাইটে হচ্ছে। তো সেই টাইমে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট বা এরকম মাথার উপর ড্রোন বা অ্যাটাক, মিসাইল অ্যাটাক বা এইগুলো যে শব্দ পাচ্ছি, তাতে প্রচন্ড ভয়ের মধ্যে জীবনযাপন করছি। তাও আমি একটা বলবো যে আমরা এখনো পর্যন্ত সেফ আছি, কোনো সেভাবে হিউম্যান লাইফে এফেক্ট হয়নি। অনেক জায়গায় এফেক্টেড হয়েছে, এয়ারপোর্ট এফেক্টেড হয়েছে, অনেক মানুষ ইনজিওর, বাট তাও আমরা সকলে সেফ রয়েছি, ঘরের মধ্যে রয়েছি, ইউএই গভর্নমেন্টের সতর্কবার্তা মেনে চলছি। কিন্তু যেটা এখন আমাদের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি এবং এখানে অনেক নিম্নবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে। এই যুদ্ধের আবহের মধ্যে যেটা আমাদের আরো ভয় লাগছে বা ভয় পাচ্ছি, বাজার মূল্য,
আমাদের ন্যাচারালি আলু পেঁয়াজ কিনতে গিয়ে এখন তোলঘাম ছুটে যাচ্ছে, এত হারে প্রাইস বেড়ে গেছে। কেন কি কার্গো শিপিং বা এয়ার স্পেস টোটালি বন্ধ হওয়ার জন্য ইউইতে এরকম বাজার দর বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন। এই উদ্বেগের মধ্যে নিঃসন্দেহে ভালো থাকার কামনা করব আমরা। আমি এইখান থেকে এই যে বঙ্গ সন্তান অঙ্কিতার মতো প্রতিদিন যাদের সঙ্গে আমরা সরাসরি এই অনুষ্ঠানে কথা বলছি, ঠিক কীরকম আছেন মধ্যপ্রাচ্যের একটা দেশ নয়, শুধু আবুধাবি নয়, বিভিন্ন দেশে তারা কীরকম আছেন, প্রত্যেকটা ঘন্টা কিভাবে কাটাচ্ছেন, পরের প্রতিবেদনে দেখাবো। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। শনিবার থেকে আমরা মাঝে মাঝে অনেক বিকট শব্দ শুনেছি, পরে বুঝেছি সেগুলো মিসাইলস বা ড্রোনস। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। এর মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। একদিকে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিধর বাহিনী, অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু দেশ যেখানে তাদের সৈন্য ঘাঁটি রয়েছে সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুটছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য ভারতীয় বাস, তাই মহা ফাঁপড়ে পড়েছেন তারা। যেমন কলকাতার বাসিন্দা বিজ্ঞানী অভ্রশঙ্কর রায়, কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার থেকে আমরা একটা প্যানিকের সিচুয়েশনে ছিলাম। সরকারি তথ্য অনুযায়ী এখনো অবধি 1000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাক হয়েছে আর 250-এর কাছাকাছি মিসাইলস। যদি সেগুলো সব আদতে হিট করতো, প্রাণহানির সংখ্যা কি লেভেলে যেত। আকাশে হঠাৎ মিসাইলের ছলকানি কিংবা কান ফাটানো বিস্ফোরণের শব্দ, গত কয়েকদিনে বারবার এগুলোর সম্মুখীন হয়েছেন বাঙালি বিজ্ঞানী। আমার অফিস জাবেল আলী এলাকায়, এবং সেখানে বন্দর এবং এয়ারপোর্ট দুটোই আছে, এবং সেই কারণে ওখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালের নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি, দেখেছেন আকাশে টহলদারি। কাতারের রাজধানী দোহাতে আছি। প্রচুর পরিমাণ মিসাইল ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং কাতার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে। এই মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। তার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য, কিন্তু এটাই এখন দোহার আকাশের ছবি। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। দোহার ব্যস্ত রাস্তা পুরোপুরি শুনশান, রাস্তাঘাট একদম ফাঁকা, মানে লোকজন তো এখানে সারাক্ষণ লোকজন ফুল থাকে, কিন্তু এখন এই আবহে আর লোকজন খুব বেশি রাস্তায় বার হচ্ছে না। দুবাই থেকে দোহা, চরম সংকটে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে থাকা একাধিক বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণ মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, দ্য গাজি অ্যাটাক সিনেমা সেই দৃশ্যটার কথা মনে আছে, যেখানে সাবমেরিনের পেট থেকে টর্পেডো বেরিয়ে এলো, তারপর নিঃশব্দে কেউ কিছু বোঝে ওঠার আগে নিখুঁতভাবে সামনে থাকা জাহাজে গিয়ে আঘাত করলো, তারপরই প্রচণ্ড বিস্ফোরণ, আর তাতে একবার দুটুকরো হয়ে গেল জাহাজ। 71 সালে ভারতীয় সাবমেরিন হুবহু এইভাবে ডুবিয়েছিল পাকিস্তানের সাবমেরিন পিএনএস গাজীকে। রিল আর রিয়েলের এই ঘটনারই পুনরাবৃত্তি হলো, প্রায় এই ঘটনারই পুনরাবৃত্তি বলা যায় বুধবার। শ্রীলঙ্কা উপকূলের কাছে ভারত মহাসাগরের বুকে টর্পেডোর আঘাতে ইরানের যুদ্ধজাহাজ আমেরিকা ডুবিয়ে দিল। কারোর টিনটিনের ওই রেড সি শার্কসের কথা মনে পড়ে যেতে পারে, সেই রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার। কিন্তু রিয়েল, যেখানে রিল বা কমিক্সের থেকেও অনেক ঘটনাবহুল, সেটা এই ঘটনা প্রমাণ করে দিল। কারণ এই উত্তাপের মধ্যে ইরান কার্যত আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে তার দ্বিতীয় রণতরী পাঠিয়ে দিল ভারত মহাসাগরের বুকে, ওই ঘটনাস্থলের কাছেই। আজকে আমার পরের বক্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। তার মানে কর্নেল দাস, যুদ্ধের 6ষ্ঠ দিনে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শুধু মধ্যপ্রাচ্য আর নয়, এই যুদ্ধ ক্রমশ বিরাট আকার নিচ্ছে এবং শেষ পর্যন্ত সেই যে আশঙ্কা যে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই চেহারা নিতে চলেছে। আমি প্রথমে আমার বিশ্লেষণটা বলি, হ্যাঁ, তাতেই আমরা একটা কনক্লুশনে আসতে পারবো হয়তো। যেটা ইরানকে দেখে আমাদের যা মনে হচ্ছে এখন, বড় অসহায় একটি শিয়া ধর্মের শীর্ষ শক্তিশালী দেশ, 5000 থেকে 6000 বছরের সভ্যতা,
এখন তার অবস্থা 57টি লোক পার স্কোয়ার কিলোমিটার পপুলেশন ডেন্সিটি। 1979 সালের পরে যেই পরিবর্তন মৌলবাদী তন্ত্রের মাধ্যমে হয়েছে সেইটা দেশটাকে একটা দুর্বল অথচ জেদি দেশে পরিণত করেছে। এই মৌলবাদী তন্ত্রের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা যেটা হয়েছে, যে মানুষ ধর্মকে এত বেশি বিশ্বাস করেছে এবং এই ধর্মের মাধ্যমেই সে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করেছে, কিন্তু নিজের সামরিক শক্তিকে সে তৈরি করতে পারেনি। আজকে দুটো ক্রাইসিস যেটা ওরা দেখছে, যে ওর পার্শ্ববর্তী দেশ ইরাক 65% শিয়া, বাকি রয়েছে সুন্নি 15% থেকে 20%, তারপর হচ্ছে কুর্দ। ইরাকের শাসন ব্যবস্থা চলছে প্রধানমন্ত্রী শিয়া, প্রেসিডেন্ট হচ্ছে কুর্দিশ, পার্লামেন্টের স্পিকার হচ্ছে সুন্নি। ওরাও সেরকম সাহায্য দিতে পারছে না। তো সেই যেন অবস্থায় সেই কথা আমার মনে পড়ে, যেটা আমরা গীতায় সেটাকে যদি বাংলায় অনুবাদ করি, পরিণাম না ভাবিয়া নিজ শক্তি না দেখিয়া যে কর্ম করো সে কর্ম তামস। একটা দেশের নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তার নিজস্ব শক্তি দরকার, তার অর্থনৈতিক শক্তি দরকার, তার রাজনৈতিক স্থিতাবস্থা দরকার। তবেই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সে তার আঞ্চলিক এলাকায় শক্তির ভারসাম্য নিশ্চিত করতে পারে। ভারতবর্ষের দিকে এখন সবাই তাকিয়ে আছে। যেটা ব্রিগেডিয়ার দাস বললেন, কথাটা আমিও বিশ্বাস করি, যে কোনো যেন তেন প্রকারণে ভারতবর্ষকে যেন এই যুদ্ধে জড়িয়ে পড়ানোর চেষ্টা চলছে। আশ্চর্য বিষয়, ইরানের বন্ধু চীন, রাশিয়া কিন্তু কোনো কার্যকরী সহায়তা করতে পারছে না। আমাদের প্রধানমন্ত্রী গেলেন, তেল আবিবে গেলেন, আসার পরেই কিছুদিনের মধ্যে কয়েকক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হলো। এখানকার রাজনৈতিক মন্তব্য, অনেক নেতা অনেক রকম মন্তব্য করেছে, সেটা তাদের রাজনৈতিক সুবিধার্থে। কিন্তু আমি যেটা দেখছি, উনি চলে আসার পরে এত বম্বিং, এত মিসাইল হলো, ভারতবর্ষের যে তৈরি করা চাবাহার পোর্ট বা ভারতবর্ষের যেখানে ওখানে বিনিয়োগ করেছে সেই সব সংস্থাগুলির উপরও এখনো কোনো ইসরায়েল বা আমেরিকা কোনো আঘাত হানেনি। এটা কাকতালীয় কিনা বা প্রধানমন্ত্রীর কোনো ইনিশিয়েটিভ আছে কিনা জানি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইরানের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। ব্রিক্স এসসিওতে ইরান যাতে সদস্য হতে পারে তার প্রচেষ্টা ভারত করেছে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, সেটা কনসেপশন ভারত যাতে ইরান এটাতে অনেক সুবিধা নিতে পারে, যেটা চাবাহার পোর্ট থেকে নর্থের দিকে এবং সমস্ত ইউরোপে যাতে ওর ব্যবসা ছড়াতে পারে, সেটা ভারত চেষ্টা করেছে। চাবাহার থেকে যে রেলওয়ে নেটওয়ার্ক ভারত করছে, ইরান সেটা জানে আর ভারতের বাধ্যবাধকতাও জানে। ইরান 5%, 4.5% তেল তৈরি করে, তার উপর আবার স্যাংশন করে রেখেছে। তা সত্ত্বেও ভারত ওখান থেকে তেল কিনেছে। ভারতের আজকে যে হরমুজের যে সমস্যা, সেটা আমি দেখছিলাম 3 ডাইমেনশন ম্যাপে। আমি আমাদের মিলিটারি পয়েন্ট অফ ভিউতে আমাদের আর্মিতে একটা কথা বলে, টেরেন ইম্পারেটিভ, যে কোনো জায়গায় যখন যুদ্ধ হচ্ছে তার ভৌগোলিক অবস্থানটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত। এখন আমাদের 23,000 নাবিক এই বিপজ্জনক এলাকায় আছে। নাবিক ছাড়াও যারা নাকি ওখানকার বিভিন্ন হাইসিতে তেল বের করার ইসেতে প্রচুর ইঞ্জিনিয়ার আমাদের আছে। আমার পরিচিত একজন আছে।
তারা অত্যন্ত আতঙ্কিত, অসহায়। এখন হরমুজ স্ট্রেইট এরা বন্ধ করে দিল। এখন সমস্যাটা হচ্ছে এটা প্রিম্যাচিওর করলো, এইটাকে নিয়ে বার্গেইন করা উচিত ছিল। এতে বোঝা যাচ্ছে ইরানের যে 7 জন জেনারেল মারা গেছে এবং ওদের যে খোমেনি মারা গেছে, এখন ওদের মিলিটারি লিডারশিপ চালাবার মতো কেউ নেই, সেরকম কিছু লোক নেই। ওরা প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটিগুলিতে আক্রমণ করছে। আমার মতো একজন সাধারণ অফিসার, আমার মনে আসছে যে ওরা একটা ঘাঁটিকে আক্রমণ করছে না। বাহরাইনে সেন্ট্রাল কমান্ডের 5th ফ্লিট, সবচেয়ে বড় ফ্লিট নেভির, কয়েকশো জাহাজ থাকে। ওখানে যদি সমস্ত মিসাইল দিয়ে অ্যাটাক করতো, আমেরিকার অনেক লোকসান হতো, তার একটা ইম্প্যাক্ট হতো সারা পৃথিবীতে এবং অন্যান্য জায়গায়। সেখানেও বার্গেন চিট করতে পারে। এখন হরমুজের এইটা করাতে, এইটা হয়তো আমরা অনেকেই জানি, এটা মিডিয়াতে এসেছে যে সুন্নি সম্প্রদায়ের যারা কান্ট্রি, যারা তেল বিক্রি করে রাজকীয়ভাবে আছে, তাদের সাথে ইসরায়েলের খুব জানাশোনা। এবং সালমান যে আছে, সে প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ কয়েকবার ফোন করেছে। যখন ও জানতে পেরেছে যে আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে প্রেসিডেন্টকে যে আগামী 10 বছরের মধ্যে ইরানের কোনো পরমাণু বোমা দিয়ে আমেরিকার বিপদ ঘটাতে পারবে না, বেশ, কিন্তু তা সত্ত্বেও ওকে কনভিন্স করে এই যুদ্ধটা লাগালো। এখন আমেরিকাও ফাঁসাতে পড়েছে যে এরা ভেবেছিল টপ লিডারশিপকে এলিমিনেট করে দেবে, সঙ্গে সঙ্গে জনতা রাস্তায় বেরিয়ে যাবে। ওই সিনক্রোনাইজেশনটা করতে পারেনি, কারণ IRGF যে আছে ওরা অত্যন্ত বর্বর, অত্যন্ত ক্ষমতাশালী। আপনি দেখেছেন কিছুদিন আগে, এবং সরকার বদলের যে পরিকল্পনা আমেরিকা, সেটা কার্যত ভেস্তে গেছে। সাধারণ মানুষকে হাতে যদি অস্ত্র না থাকে, তারা IRGF কে কি করে মোকাবেলা করবে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযোদ্ধাকে আমরা অস্ত্র দিয়ে তৈরি করেছিলাম। সুতরাং রেজিম চেঞ্জ হলো না এবং সেইখানে নিঃসন্দেহে আমেরিকার পরিকল্পনা সফল হলো না। আমি বলছি যে কর্নেল দাস শুরুতে ইরানকে অসহায় বললেন, সামরিক দিক থেকে কতটা অসহায় সে প্রশ্ন থাকবে। তার কারণ যারা বলেছিলেন যে 2-1 দিনের মধ্যে ইরানের সেই সামরিক ক্ষমতা নেই, তাদের কিন্তু ইতিমধ্যেই প্রায় ভুল তারা প্রমাণিত হয়ে গেছেন। একটা চমৎকার শব্দবন্ধ কর্নেল দাস ব্যবহার করলেন, দুর্বল অথচ জেদি। আমি বলছি ঠিক এই জায়গা থেকে আমি আপনাদের সামনে আপনার পরের প্রতিবেদনটা রাখবো, যেখানে যুদ্ধজাহাজ ধ্বংসের বদলা একেবারে সরাসরি আমেরিকান ট্যাঙ্কার আজকে জ্বালিয়ে দিল ইরান। দেখুন। টর্পেডোর জবাব মিসাইলে। অতিথি হয়ে ভারতে যাওয়া যুদ্ধজাহাজ ডোবানোয় পস্তাতে হবে আমেরিকাকে, হুঙ্কার তেহরানের। যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার 24 ঘন্টার মধ্যে আমেরিকান অয়েল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সব মিলিয়ে 6ষ্ঠ দিনের 7মে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সংঘাত। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের সঙ্গে ইতিমধ্যে জড়িয়ে গিয়েছে ভারত মহাসাগরের নাম। বুধবার ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। গভীর সমুদ্রে উৎপেতে থাকা আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া সিঙ্গেল মার্ক 48 টর্পেডো বারুদের গন্ধ ছড়িয়ে দিয়েছে ভারতের দোরগোড়ায়। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ বন্দর শহর গল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল বা 74 কিলোমিটার দক্ষিণে। বিশাখাপত্তনম থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 750 নটিক্যাল মাইল বা 1400 কিলোমিটার। সড়ক পথে যা কলকাতা থেকে দিল্লির দূরত্বের সমান। ইরানের উপকূল থেকে হামলাস্থল 3218 কিলোমিটার দূরে। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যুদ্ধজাহাজে আমেরিকার হামলার 24 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত করল ইরানও। তাদের দাবি, উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরান সেনাবাহিনীর দাবি, হামলার পরে আগুন ধরে যায় ওই জাহাজটিতে।
যেহেতু এটা একটা জিওপলিটিক্যাল সুপ্রিমেসির লড়াই, সেখানে আমার মনে হয় যে এই সুপ্রিমেসিটা তারা আকাশপথে, স্থলপথে এবং জলপথে সবেতেই দেখাতে চাইছে। এই কারণেই আমার মনে হয় যে এখন জলপথে এই লড়াইটা আসছে। প্রত্যেক দিন যত যাচ্ছে নাম্বার অফ পার্টিসটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা দেশের তাদের কিন্তু ইকোনমিক, তাদের ডিপ্লোম্যাটিক, তাদের মিলিটারি স্টেকস কিন্তু অ্যাটাচ রয়েছে এবং ইকোনমিক স্টেকস অ্যাটাচ রয়েছে। পাল্টা ইরানকে লক্ষ্য করে পরপর টোমাহক মিসাইল ছুড়েছে আমেরিকা। ঝিলাম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতে যে ক্রুড অয়েল ঢোকে তার একটা বড় অংশ, প্রায় 50% আসে হরমুজ প্রণালী দিয়ে, যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই মুহূর্তে ভারতের 37টা তৈলবাহী জাহাজ আটকে আছে ওই হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞার জেরে। এইখানে অবশ্য নিঃসন্দেহে বলতে হবে, ইরান ঘোষণা করেছিল কয়েকদিন আগে যে একমাত্র চীন আর রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের জাহাজকে তারা অনুমতি দিচ্ছে না। ব্রিগেডিয়ার দাস বলেছেন যে ভারতকে ছাড় দেওয়ার কথা, সেটা নিঃসন্দেহে সরকারি ঘোষণা হলে সেই মুহূর্তে আমরা জানাবো। কিন্তু গতকাল পর্যন্ত ভারত ছাড়া অন্যান্য একাধিক দেশের জাহাজ এই নিষেধাজ্ঞা না মেনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করাতে ইরান স্পেসিফিক্যালি 10টা জাহাজকে আক্রমণ করেছে। আমার পরের বক্তা ইন্ডিয়ান মার্চেন্ট নেভির জাহাজের প্রাক্তন ক্যাপ্টেন স্বপন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন তিনি এই হরমুজ প্রণালী হয়ে তেল নিয়ে এসেছেন এবং গোটা এলাকাটা তিনি একেবারে নিজের হাতের তালুর মতো চেনেন। আমার তার কাছে প্রশ্ন থাকবে যে ভারতের 37টা জাহাজ এই মুহূর্তে আটকে আছে হরমুজ প্রণালীতে, প্রতি মুহূর্তে বোমা গুলিবর্ষণ হচ্ছে, কতটা আশঙ্কার পরিস্থিতি, এবং যদি দেখা যায় যে অনুমতিটা এলো না, তেল না ঢুকলে কতদিনে কতটা সংকটে পড়বে ভারতবর্ষ? সুমনদা, তুমি খুব ভালো কথা বলেছো, কিন্তু তার আগে একটা প্রভাব আছে। হ্যাঁ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই মার্চেন্ট নেভি জাহাজ অ্যাজ এ ক্যাপ্টেন, আমাদের কাজটা লোকে ভাবে যে খুব মজার, কিন্তু আদার ব্যাপারে জাহাজের খবর জানে না। রিয়েলি ইট ইজ চ্যালেঞ্জিং। এই যে ইন্ডিয়ান জাহাজগুলো বা ইন্টারন্যাশনাল অন্য যে জাহাজগুলো রয়েছে, তাদের 65 থেকে 70% ডমিনেট করে ইন্ডিয়ান অফিসার্স, ইন্ডিয়ান মাস্টার্স আর ক্যাপ্টেন। এরা যখন এই ওয়েটিং টাইমে রয়েছে বা আনসার্টেনিটির মধ্যে রয়েছে এই যুদ্ধ পরিস্থিতিতে, ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর দেম। হয়তো তোমরা শুনে থাকবে যে বিদেশি বিমা কোম্পানিগুলো তারা অলরেডি বিমার থেকে সরে গেছে যুদ্ধ পরিস্থিতির জায়গার থেকে। ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বিবৃতি দিয়েছেন যে আমরা ওদেরকে এসকর্ট করে বার করে দেবো ইরানের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। কথাটা খুব সুবিধের নয়। আমাদের মেরিন লাইফে এসকর্ট জাহাজ যেত লোহিত সাগরের মধ্যে দিয়ে যাবার সময়, যখন ওই পাইরেসি একটা ইথিওপিয়ার জায়গা থেকে শুরু হয়েছিল বা এডেনের জায়গা থেকে শুরু হয়েছিল, কিন্তু ওই জায়গাটার পরিস্থিতি আর আমাদের স্টেট অফ হরমুজের পরিস্থিতি এক নয়। ন্যারো জায়গা, ট্রাফিক ডেন্সিটি অনেক বেশি, সারা ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রির ডিমান্ডের সঙ্গে চ্যালেঞ্জ রেখে এদের কন্ট্রোল রাখা। আর যখন ইরানের মতন হস্টাইল কান্ট্রি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে একদম, তাহলে সমঝোতা কি দরকার আর কি, যে জাতি দেশ নির্বিশেষে যুদ্ধ পরিস্থিতিটাকে বন্ধ করা। এই যুদ্ধ চালিয়ে গেলে শুধু ইন্ডিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও এর একটা প্রভাব প্রকটভাবে পড়বে। মানে আমি দেখছিলাম যে ধরুন প্রায় 1000 পণ্যবাহী জাহাজ এই মুহূর্তে আটকে আছে, যাদের সম্মিলিত যে মানে দাম, যে জিনিসটা তারা আটকে আছে, সেটা $25 বিলিয়ন, মানে ধরুন $2,500 কোটি। একদম, এটা শুধু তেল নয়, মানে এত টাকার পণ্য জাস্ট আটকে আছে। এদের অন্য রসদ, রপ্তানি আমদানির ওপর একটা দেশের পরিস্থিতিটা চলে, একদম আর্থিক অবস্থাটা চলে। আজকে ইন্ডিয়ান শেয়ার বাজারের অত্যধিক দাম নামছে উঠছে, দেখেছেন সেই একই সঙ্গে মেটালের দামও কিন্তু বাড়েনি, মেটালের জায়গাটাও করেনি। আমাদের যে কোনোভাবে এই যুদ্ধ পরিস্থিতিটাকে বন্ধ করতে হবে।
আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ মাস্টার মেনার্স আমরা বলি। আমরা প্রায়ই এটা নিয়ে আলোচনা করি, এই পরিস্থিতি নিয়ে যে কিভাবে এটাকে বন্ধ করা যায়। তা সে নিয়ে আমাদের ভারত সরকার যথেষ্ট চিন্তা করছে। স্বপনবাবু, এখানে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরুন রাশিয়া থেকে আমরা বাড়তি তেল পেলাম না এবং এই হরমুজ প্রণালী দিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জাহাজকে মানে আসতে দিল না, তাহলে আমাদের যে তৈল ভাণ্ডার আছে এই মুহূর্তে দেশে, সেটা কতদিন মানে চলা সম্ভব? সেটা দেখুন, পরিস্থিতি সেটা তো চলবে আরও মাসখানেক, মাস দেড়েক চলবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তারপর ডেফিনেটলি আমাদের অল্টারনেটিভ অনেক রিসোর্সেস আছে। লোহিত সাগর দিয়ে গিয়ে আমাদের ইয়ানবু আছে, জেড্ডার মতন পোর্ট রয়েছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি সৌদি আরবিয়ার সঙ্গে ইন্ডিয়ান টাই রয়েছে। নাইজেরিয়া ধরুন এমনিতে তেল যত মহার্ঘ হবে তত তো দাম ক্রমশ বাড়বে। দাম তো বাড়বে, ডিস্টেন্স বাড়ার জন্য তেল আনা নেওয়ার বাড়বে, আর তেলের সাপ্লাই যখন কমে যাচ্ছে, বা সেনগাল পেরিয়াতে অনেকগুলো তো টার্মিনাল রয়েছে, তাদের সেই ট্যাপগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, সাপ্লাই কমে গেলে জিনিসের তো দাম বাড়বেই। শুধু এটা ইন্ডিয়ার ওপর ইম্প্যাক্ট করবে না, ইন্ডিয়া ছাড়া অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই সম্বন্ধে আমাদের চিন্তাটা খুব। ধন্যবাদ স্বপনবাবু। আমি আপনাদের দেখাবো যে একাধিক রিফাইনারি কিন্তু ইতিমধ্যেই মানে ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেছে। কোথায় কোথায় সেই কাজ বন্ধ হয়েছে আমি দেখাবো, কিন্তু তার আগে এই এতক্ষণ আলোচনা করলাম যে হরমুজ প্রণালী নিয়ে, আমি ঠিক সেইখানকার অবস্থা এবং সেই প্রেক্ষিতে মানে নিঃসন্দেহে বিশ্ববাজারে তেলের দামটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সুতরাং কেউ বলতেই পারেন যে ভারতবর্ষে তেলের দাম বাড়া কি শুধু সময়ের অপেক্ষা? দেখুন তো। মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ইরানের উপর মিসাইল ড্রোন হামলা আরো তীব্র করেছে আমেরিকা, সঙ্গত দিয়ে চলেছে ইসরায়েলও। হামলার পাল্টা লাগাতার প্রত্যাঘাত করে চলেছে ইরানও। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, আরেকদিকে হরমুজ প্রণালী বন্ধ করে অর্থনীতিতে আঘাত। বিশ্বের বাজারে অপরিশোধিত খনিজ তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আর এই হরমুজ প্রণালীর সিংহভাগই রয়েছে ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধ পরিস্থিতিতে তারা হুমকি দিয়ে রেখেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের জাহাজ গেলেই হামলা চালাবে তারা। শুধুমাত্র বন্ধু দেশ রাশিয়া ও চীনকে এই নিষেধাজ্ঞার বাইরে রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর দুদিকে প্রায় 1000 ট্যাঙ্কার দাঁড়িয়ে, যার মূল্য প্রায় $25 বিলিয়ন। এই পরিস্থিতি চলতে থাকলে সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, আরব আমিরশাহের মতো তেল সরবরাহকারী দেশগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যোগানের টান পড়বে, বাড়বে দাম, যার প্রভাব সরাসরি এসে পড়বে ভারতেও। কারণ ভারত তার প্রয়োজনের 88% তেলই আমদানি করে, যার মধ্যে 35 থেকে 40% আসে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর আগে 28শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $65। 2 মার্চ সেই দাম বেড়ে দাঁড়িয়েছিল $71 কাছাকাছি, আর বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে $83.40 প্রতি ব্যারেল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সেক্ষেত্রেও ভারতেও দাম বাড়তে পারে তেলের। তেলের দাম সারা পৃথিবীতে বাড়ছে। তেলের দাম বাড়লে আমাদের আমদানির খরচ বাড়বে, আমাদের আমদানির খরচ বাড়লে আমাদের বাণিজ্য ঘাটতি বাড়বে। 1 নম্বর হচ্ছে যুদ্ধ কতদিন চলবে, কতটা ইন্টেন্সিটিতে চলবে, আদৌ ওখান থেকে খানিকটা তেল পাওয়া যাবে কিনা, ওখান থেকে মানে পশ্চিম এশিয়া থেকে। আবার উল্টো দিকে ভারত অন্যান্য সোর্স থেকে কতটা তেল পাবে সেটার উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাতার পৌঁছতে পারেনি দেশের বৃহত্তম এলএনজি আমদানিকারক সংস্থা পেট্রোনেটের একাধিক জাহাজ, যার জেরে তারা ফোর্স ম্যাজর ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ পরিস্থিতির কারণে সাময়িকভাবে চুক্তি অনুযায়ী সরবরাহ সম্ভব নয়। ফলে ভারতে গ্যাস সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। ভারত বছরে প্রায় 53 মিলিয়ন টন গ্যাস আমদানি করে, যার মধ্যে প্রায় 16 মিলিয়ন টন আসে কাতার থেকে। পেট্রোনেটের থেকে এলএনজি কেনে গেল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থা। ফলে ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ কমার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। এলপিজি, এলএনজি বা অপরিশোধিত তেলের কোনো ঘাটতি নেই। ভারত বিকল্প উৎস খুঁজছে। অস্ট্রেলিয়া ও কানাডা ভারতে গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকার সঙ্গে নতুন চুক্তিও করেছে ভারত। পাশাপাশি জাহাজে বিমা সংক্রান্ত বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে বলে খবর সূত্রের। ভারতের জলসীমার কাছে রয়েছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল। দিল্লি চাইলে সেই সব তেলবাহী ট্যাঙ্কার ভারতে পাঠাতে রাজি রাশিয়া। ভারতকে অন্য জায়গা থেকে তেল কিনতে হবে। রাশিয়া একটা সম্ভাব্য সোর্স, সেখান থেকে আরো বেশি করে তেল কিনতে পারে কিনা সেটা ভারতকে দেখতে হবে। রাশিয়া হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু এদিকে আমেরিকা আবার ভারতের উপর চাপ সৃষ্টি করছে, রাশিয়া থেকে তেল কিনলে ট্যারিফ বাড়াবে। এখন সেইখানে ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবে। তেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার দিনের শেষে নিফটি ও সেন্সেক্স কিছুটা উঠলেও সারাদিনে অস্থির ছিল সূচকের গতি। ডলারের তুলনায় টাকাও এখন অত্যন্ত দুর্বল। যুদ্ধ এভাবেই চলতে থাকলে ভারতেও তার গভীর প্রভাব পড়তে পারে বলেই বিশেষজ্ঞদের আশঙ্কা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আশা আমরা করতেই পারি, কিন্তু যুদ্ধ অবিলম্বে থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। টাকার দাম হু হু করে পড়ছে, শেয়ার বাজারে ধস, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে, ক্রমশ আরও বাড়ছে। ভারতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড আজ তাদের তৈল শোধনাগারটা রিফাইনারিটাই বন্ধ করে দিল। কারণটা কি? ক্রুড অয়েলের অভাব। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি বড় ধাক্কা খেতে চলেছে। এবং আমার পরের বক্তা অর্ঘ্য মিত্রের কাছে আমি জানতে চাইব যে সাধারণ মানুষের পকেটে কত দিক থেকে চাপ আসতে চলেছে। কিন্তু তার সঙ্গে যোগ করব অর্ঘ্যদার অনুমতি নিয়েই এই মুহূর্তে ব্যক্তিগতভাবেও অর্ঘ্যদা খুব উদ্বেগের মধ্যে আছেন, কারণ তার একমাত্র কন্যা কৃতি মেয়েটি আবুধাবিতে এই মুহূর্তে রয়েছেন, যার ফলে সেই দিকের আবুধাবির পরিস্থিতিও একটু উদ্বিগ্ন পিতার কাছ থেকে, অর্ঘ্যদার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ সুমন। যুদ্ধ মানে অস্থিরতা, ঠিক। অস্থিরতা মানেই একটা অর্থনৈতিকভাবে একটা ওপর নিচ হবে বিভিন্ন সেক্টরে, আমরা জানি। কিন্তু এই যুদ্ধটা অন্য যুদ্ধ থেকে একটু আলাদা। যুদ্ধ হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশ, কিন্তু এখন যুদ্ধটা পার্টিকুলার সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এবং সারা বিশ্বে এটা প্রতিফলিত হয়। আমরা রাশিয়া ইউক্রেনেও দেখেছি প্রতিফলিত হচ্ছে, কিন্তু এই যুদ্ধটাতে তো সারা পৃথিবী, এখনই এটা একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছে। বিভিন্ন দেশ এতে জড়িয়ে পড়েছে, ভারতবর্ষ তার বাইরে নয়, যদিও প্রত্যক্ষভাবে ভারতবর্ষের কোনো যোগ নেই। কিন্তু যেটা বললে, তেল সবচেয়ে বড় হচ্ছে তেল। আমার ধারণা 88% তেল আমরা আমদানি করি এবং বেশিরভাগটাই আসে মিডল ইস্ট থেকে। কাজেই তেল নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তা। আর শেয়ার মার্কেট যদি বলো, শেয়ার মার্কেটের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে আনসার্টেনটি। একদম, যেখানে আনসার্টেনটি আছে সেখানে শেয়ার মার্কেটের এই উথাল পাথাল থাকবে। গতকালের একটা বিরাট পতনের পরে আজকে বেশ খানিকটা উঠেছে, এর মানে এই নয় যে কালকে উঠবে। টাকার দাম 92 পেরিয়ে গিয়েছিল কালকে, আজকে বেশ কিছুটা উঠেছে, প্রায় 56 পয়সা উঠেছে, কিন্তু এটা চলতেই থাকবে। এই সময় আমার কথা হচ্ছে খুব সাবধানে ইনভেস্টমেন্ট যারা করেন, আমার মনে হয় না এই পরিস্থিতিতে বিশেষভাবে ইনভেস্টমেন্ট করবেন, কারণ আগামী দিনে কোথায় মার্কেট যাচ্ছে এখন কেউ বলতে পারবে না। এবং যত সেফ থাকা যায় ততই মঙ্গল। আর ব্যক্তিগতভাবে যেটা বললে, আমার একমাত্র কন্যা 25 বছর বয়স, সে থাকে আবুধাবিতে। তাকে আমি রোজ দুবেলা ফোন করি এবং সে একটি খুব লাক্সারি রিসর্টে কাজ করে, কাজেই তার ওয়ার্ক ফ্রম হোম নেই। তো আমি রোজই এক কথা জিজ্ঞেস করি। আমি দেখছি ওইখানকার লোকেরা কিন্তু এটা মেনে নিচ্ছে যে এটা একটা যুদ্ধ চলতে থাকবে এবং আস্তে আস্তে তারা এই পরিস্থিতিটাকে মানিয়ে নেবার চেষ্টা করছে। প্রথম দিকে যতটা হয়েছিল ভয়ে আতঙ্ক, সেটা হয়তো কিছুটা কেটেছে, হয়তো। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, আরেকটা জিনিস বলছি, প্রচুর ভারতীয় এই মিডল ইস্টে আছে এবং অর্থনীতি
একটা বিরাট অংশ রেমিটেন্স আসে এইখান থেকে। ঠিক। মিডল ইস্টের ইকোনমি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হতে বাধ্য, তাহলে তার এফেক্ট কিন্তু আমাদের এই রেমিটেন্সের ওপরে এসে পড়বে, সেটাও একটা বিরাট চাপ। আর তেলের দাম বাড়তে বাধ্য। এই অবস্থা যদি চলতে থাকে, সেই মনে আছে 1970s যখন প্রথম গালফ ইজিপ্ট একদম ইসরায়েল যুদ্ধ হয়, সেই আমরা প্রথম শক দেখেছিলাম, তেলের দামের শক। এবং তারপর থেকে যখনই কোনো অস্থিরতা আসে, তেলের দাম আমাদের, যেহেতু আমরা পুরো প্রায় 87-88% আমরা নির্ভর করি আমাদের ইম্পোর্টের ওপরে, সেটা আমাদের অর্থনীতির ওপরে বিরাট চাপ। কাজেই টাকার মূল্য এবং তার সাথে সোনা এবং রূপোর দাম, এ আর অল কানেক্টেড। যদি ডলার ওঠে বা পড়ে, তার সাথে ডাইরেক্টলি সোনার দামও দেখবেন, বা এখন রূপো তার সাথে অ্যাড হয়েছে। কাজেই এই অর্থনৈতিক অস্থিরতা কতদিন চলবে আমরা জানি না, যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমরা সবাই প্রার্থনা করি এই যুদ্ধ তাড়াতাড়ি থামুক, বিরাট একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাতে না যায়, এই প্রার্থনা করে আমি শেষ করলাম। ধন্যবাদ অর্ঘদা। আমি বলছি এই প্রার্থনা আমাদের সবার, এবং পেশাদার সাংবাদিকেরও কোথায় দ্বিধা হয়, ঠিক যেমন একজন উদ্বিগ্ন বাবার কণ্ঠস্বর একজন বাজার বিশেষজ্ঞের ভেতর থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখন পিটিআই, রয়টার্স সহ একাধিক সংবাদ সংস্থা, ক্রিড, তারা খবরটা ব্রেক করছে যে বাহরিন, তেল আবিব এবং আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আর সেনাঘাঁটি এবং অয়েল রিফাইনারিগুলিতে আঘাত করছে, এবং বাহরিনে অয়েল রিফাইনারিতে একেবারে টার্গেট করে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। আমি বলছি নিঃসন্দেহে আমাদের প্রার্থনা সমস্ত বঙ্গসন্তান, সমস্ত সাধারণ মানুষ, অবশ্যই অর্ঘদার কন্যার সঙ্গেও আছে। আবার বলছি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, আবুধাবি, বাহরিন এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তার কারণ ইরান প্রত্যাঘাত করছে, ইরান আক্রমণ করছে কার্যত, এবং বাহরিনে অয়েল রিফাইনারি এবং সেনাঘাঁটি আন্ডার অ্যাটাক। ঠিক এইখান থেকে আমি নিঃসন্দেহে পরের প্রতিবেদনে যাব। এই অনেক দিন পর সাবমেরিন আর টর্পেডোর যে কথাটা শোনা গেল, আমাদের বিশাখাপত্তনমে ইরানের যে যুদ্ধজাহাজটা কালকে টর্পেডো দিয়ে তাদের টুকরো টুকরো করে দেয়া হলো কার্যত, কীরকম ছিল তার চেহারা? বিশেষ প্রতিবেদন। মহাসাগরের মাঝে প্রচণ্ড বিস্ফোরণ, আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোয় নিমেষে সলিল সমাধি ইরানের যুদ্ধজাহাজের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহ এক ছবি, আর সেটা ঘটল ভারতের একেবারে গা ঘেঁষে ভারত মহাসাগরের বুকে। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এই যুদ্ধজাহাজ IRIS ডেনা ফিরছিল ভারত থেকেই। ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল এই জাহাজ। এই হলো সেই নৌমহড়ার ছবি। ইরান শিপ ডেনা, commanded by Commander Abu Zaid Zarif. এই নৌমহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সামনে ইরানের নৌসেনারা মার্চ পাস্ট করেন। এরপর নৌমহড়ায় অংশ নেয় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। এখান থেকে ফেরার সময় টর্পেডো মেরে ইরানের এই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকার সাবমেরিন। ইরানের যে নৌসেনা জওয়ানরা মহড়ায় অংশ নিয়েছিলেন, ভারত থেকে ফেরার পথেই তাদের অনেকেরই সলিল সমাধি ঘটে। ভারতের গা ঘেঁষে এই ঘটনার পর পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। তাদের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি হুমকি দিয়েছেন, সতর্ক না করেই রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এই ঘটনার জন্য আমেরিকাকে ভয়ঙ্করভাবে আফসোস করতে হবে। স্রেফ হুমকি নয়, প্রত্যাঘাতও করেছে ইরান। মিসাইল ছুড়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ জ্বালিয়ে দিয়েছে তারা। ইরান রিটালিয়েট করতে বাধ্য, তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি মানে একটা দেশের লিডার যদি অ্যাসাসিনেটেড হয়, একটা স্কুলের বাচ্চারা যদি মারা যায়, তাহলে অবভিয়াসলি একটা দেশ তো তার পুরো সামর্থ্য দিয়ে রিটালিয়েট করবে। ওরা শেষ দেখে ছাড়বে তো অলরেডি বোধহয় ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে লিডার, তিনিই তো বলেছেন, উনি বোধহয় সার্ভাইভ করেছিলেন এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা। তো উনি বলেছেন যে আমরা উই উইল গো টু দ্য মানে এক্সট্রিম, মানে আমরা এটা শেষ দেখে ছাড়বো। তা আমরা শেষ দেখে ছাড়বো যখন বলেছে ইরান, কোথায় এটা শেষ হবে দ্যাট অনলি টাইম উইল টেল। ইসরায়েলের সেনা আবার এই ভিডিও সামনে এনে দাবি করেছে তারা ইরানের একটি ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে।
সেই সঙ্গে ইরানের একাধিক জায়গায় নতুন করে বিস্ফোরণের ছবিও সামনে এসেছে। এবিপি আনন্দ। দেখুন, বারবার এই অনুষ্ঠানে আমি প্রবাসী বঙ্গ সন্তানরা যারা এবং যাদের কাউন্টার পার্ট এখানে পরিবারের লোক প্রচণ্ড উদ্বেগের মধ্যে আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমার পরবর্তী বক্তা সুদীপ কর্মকার, যিনি বাহারিনে থাকতেন এবং এখানে এসেছিলেন এবং ঘটনাচক্রে আগামীকাল অর্থাৎ 6 তারিখ রাতের ফ্লাইটে বাহারিন ফেরার কথা ছিল তার। কমপক্ষেই বাহারিনে 400 বাঙালি পরিবার সেখানে বসবাস করেন। আবার বলছি, এই রাজ্যে 400 বাঙালি পরিবার, যে বাহারিনে আমি কিছুক্ষণ আগে এজেন্সির খবর এইমাত্র ব্রেক করলাম যে একেবারে সরাসরি সেনাঘাঁটিতে আক্রমণ হয়েছে, অয়েল রিফাইনারিতে আক্রমণ হয়েছে, বারবার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমি সুদীপবাবুর কাছে যাব, এটা কী পরিস্থিতি ওখানে, আপনার চেনাশুনো যারা আছে তাদের সঙ্গে কি কমিউনিকেশন হচ্ছে, কতটা উদ্বেগের মধ্যে তারা আছেন দেখব। সুমনবাবু, থ্যাংক ইউ। সুমনবাবু, দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত মোটামুটি 400+ পরিবার বঙ্গীয় সমাজের সাথে যুক্ত, বাহারিনি বঙ্গীয় সমাজের সঙ্গে, এবং তারা মোরাললেস বলতে পারেন যে জুফের বলে যে এরিয়াটা বাহারিনে, সেখানে সমস্ত মানুষরা থাকেন। যেরকম আপনি শুনে থাকবেন সাউথ অল লন্ডনে আর কি ইন্ডিয়ানসরা একসাথে থাকেন, সেরকম সেম জুফের বলে যে এরিয়াটা, সেখানে বাঙালিরা সমস্ত বাঙালি একসাথে থাকেন। এখানে একটা নাম্বার আমি একটু মেনশন করতে চাই, অলমোস্ট ইন্ডিয়ান কিন্তু 3.5 লাখ ইন বাহারিন। আচ্ছা, তার মধ্যে 400 ফ্যামিলি একদম পশ্চিমবঙ্গের লোক ওখানে রয়েছেন। তারা আজকে পুরো ঘর ছাড়া। ফার্স্ট স্টেজ তারা ঘর ছাড়া, তারা দেশের বাইরে। সেকেন্ড স্টেজে তারা ওখানে গিয়ে কেউ 15 বছর আছেন, কেউ 20 বছর আছেন, তারা আজকে ঘর ছাড়া। তারা ড্রাইভিং ইনস্ট্রাক্টরের বাড়িতে, বাহারিনি ড্রাইভিং ইনস্ট্রাক্টরের বাড়িতে 20টা পরিবার একসাথে তারা গ্যারেজ খুলে দিয়েছেন, গাড়ি বার করে দিয়েছেন, সেই রকম জায়গাতে রয়েছেন। আমি দুটো ইনসিডেন্ট এখান থেকে শুধু মানে কার্যত বাংকারে থাকতে হচ্ছে, মানে গ্যারেজের মধ্যে ওইভাবে, কারণ এতজন পরিবারকে একসঙ্গে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব নয়। ওগুলো একটু অন্যান্য এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে সেইভাবে রয়েছে। তার মধ্যে যে জিনিসটা হলো, উমান হাসাম বলে একটা এরিয়া যেখানে বেশ কিছু বাঙালিরা একসঙ্গে শেল্টার নিয়েছিল, সেখানেও বোম পড়লো এবং সেখানে তাদের যথারীতি পার্কিংয়ে গাড়িতে অন্তত 35খানা গাড়ি পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে। তো সেই উমাল হাসামটাকে ছেড়ে তাদেরকে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে এসে তারা আবার অন্যান্য জায়গাতে শিফট করে ডাইলুটেড হয়ে রয়েছে। প্রবলেম যেটা হচ্ছে আমাদের সবথেকে বড়, যে কিছু কিছু বাচ্চাদের রাতের বেলা সমস্যা হচ্ছে, কারোর ফারে অ্যালার্জি আছে, সবাই একসাথে রয়েছে। এখন যেগুলো হয় ল্যাকটোজেন ইনটলারেন্স, কারোর ইনটলারেন্স রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে রাস্তায় বাবা মা যে হসপিটালে নিয়ে যাবে, কারণ লোকাল ট্রিটমেন্ট তো ওখানে হসপিটালে হচ্ছে, সেইটা নিয়ে যেতে ভয় পাচ্ছে। বাড়ি থেকে বেরোতে তারা প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছে যে বাই চান্স কিছু হয়ে গেলে মানে তখন কি হবে সেটা। আর এখন যেহেতু রামাদানের একটা সিজন চলছে, মোরাললেস কোন রাস্তাতে কোনো মানুষজন সেভাবে নেই, সেই অবস্থাতে বেরোনোর জন্য প্রচণ্ড রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। জুফেরের পেছনেই হচ্ছে আমেরিকার নেভেল বেসটা, যেখানে বারংবার অ্যাটাক করে যাচ্ছে। মিনা সালমান ইন্ডাস্ট্রিয়াল বেস যেটা, সেই বেল্টেও বারংবার অ্যাটাক করছে। হসপিটালগুলো মোরাললেস ওই চত্বরে, যেহেতু আমেরিকান বেসটা ওখানে রয়েছে, সেই জায়গাতে পৌঁছতে মানুষের সমস্যা হচ্ছে। সালমাবাদ বলে যে এরিয়াতে হসপিটালগুলো রয়েছে, সেখানে মানুষ যেতে ভয় পাচ্ছে। বাচ্চারা এক্সিস্টিং যা মেডিসিন সেটা এনাফ নয় তাদের থাকার জন্য। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এখানে যেটা আমি একটু করব সেটা হচ্ছে যে স্টক অফ ফুড, মানে যত খাবার তাদের কাছে সংগ্রহ করা রয়েছে। বাহারিন ইজ নোন ফর হসপিটালিটি, মানুষজন আজকে দরজা খুলে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ জিনিসপত্র যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় বা বেশিরভাগ খাবার দাবার যেগুলো সবার কাছে রয়েছে, দোকানপাট ঠিক করে খোলা হচ্ছে না। কতদিন এটা তারা সাপ্লাই করতে পারবে সেটাও একটা বড় আনসার্টেনিটির মধ্যে ভুগছে অলরেডি। মানুষজন খুব বেরোনোর চেষ্টা করছে, কিন্তু একটা সমস্যা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। প্লাস সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে, এখন নেটওয়ার্ক মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হচ্ছে। যখনই ফোনে পাচ্ছি না আমি আমার নেইবারদেরকে, তখনই আমি ভাবছি যে কোনো সমস্যা হলো নাকি। কনস্ট্যান্ট ওখান থেকে জিনিসপত্র আসছে, ভিডিও আসছে যে এখানে মিনা সালমানে অ্যাটাক হয়েছে, জুফেরে অ্যাটাক হচ্ছে, সেই সমস্ত জিনিসপত্রগুলো। মানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, যেখানে ঈশান্তিয়ারা আমার যারা মানে নেইবারদের বাচ্চাদের সাথে খেলাধুলো করা হয়, মানে তারা কান্নাকাটি করছে যে কী অবস্থা, কখন কী হতে পারে, বা সেরকম একটা সিচুয়েশন চলছে। তো এই জিনিসগুলোর জন্য মানে আমি প্রে করা ছাড়া, কালকে আমার যাওয়ার কথা ছিল, আর কিছু করার নেই ইভেনচুয়ালি। ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দেখাতে চাইবো আপনাদের, আপনারা কি বলছেন। বিভিন্ন প্রশ্ন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা দিই, সেখানে মন্তব্য এবং কত শতাংশ মানুষ কি বলছেন। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ডোবানোর পাল্টা আমেরিকাকে ইরানের কড়া হুঁশিয়ারি।
যুদ্ধ কি আরও বিধ্বংসী দিকে যাচ্ছে? কি বলছেন আপনারা? 95% মানুষ বলছেন হ্যাঁ যুদ্ধ আরও বিধ্বংসী দিকে যাচ্ছে, 4% মানুষ বলছেন না তা হচ্ছে না, 1% মানুষ বলতে চান। পরের প্রশ্ন ছিল যে ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ দ্রুত শেষ হবে নাকি এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে। 86% মানুষ মনে করছেন যে এই যুদ্ধ কিন্তু দীর্ঘদিন চলবে, দ্রুত শেষ হবে মনে করছেন 12% লোক, 2% মানুষ কিছু বলতে চান। পরের প্রশ্ন ছিল যুদ্ধ এইভাবে চলতে থাকলে ভারতে তেলের সংকট তৈরি হতে পারে। 94% মানুষ মনে করছেন হ্যাঁ ভারতেও তেলের সংকট তৈরি হতে পারে, 5% মানুষ মনে করছেন না তৈরি হবে না, বলতে চাননি 1%। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট ভারত অবধি পৌঁছলে তার মোকাবিলায় মোদী সরকার কি প্রস্তুত? প্রস্তুত এমনটা মনে করছেন 66% লোক, প্রস্তুত নয় মনে করছেন 33% লোক, বলতে চাননি 1%। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যেটা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের, যেটা শুরুতেই ব্রিগেডিয়ার দাস ছুঁয়েছেন। দেখুন, আমেরিকার দিন থেকে সবথেকে বড় সামরিক পদক্ষেপ হলো তারা এই ডুমসডে মিসাইলটা পরীক্ষা করলো। এটা একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যার গতিবেগ ঘন্টায় 28,000 কিলোমিটার। 30 মিনিটেরও কম সময় আমেরিকা থেকে ইরানের যে কোনো টার্গেটে হিট করতে সক্ষম, মানে 13,000 কিলোমিটার পাড়ি দিতে পারে আধ ঘন্টার মধ্যে। নাগাসাকিতে ব্যবহৃত ফ্যাটম্যানের থেকে 20 গুণ শক্তিশালী পরমাণু বোমা ব্যবহার করতে পারে এই ডুমসডে মিসাইল। আমি বলছি আমেরিকা কি বার্তা দিতে চাইছে? কি পরমাণু যুদ্ধের দিকে আমরা এগোচ্ছি? নিঃসন্দেহে আমার পরের প্রতিবেদনে এই প্রশ্নই উঠবে। একজনের হামলা, মুহূর্তে অপরজনের পাল্টা হামলা, একজনের হুঁশিয়ারি তো অপরজনের চ্যালেঞ্জ। কেউ সমুদ্রে আঘাত হানছে তো কেউ আকাশপথে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই পরীক্ষা। Force Global Strike Command Airmen conducted an operational test launch. পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমন এক মিসাইলের পরীক্ষা করল আমেরিকা, যা শেষ করে দিতে পারে গোটা বিশ্বকে। আর তাই একে বলা হয় ডুমসডে। ক্যালিফোর্নিয়া থেকে সামনে এসেছে এই ছবি। ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আকাশের বুক চিরে নির্ভুল লক্ষ্যে আঘাত হানছে প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে। এই ক্ষেপণাস্ত্র এমন পরমাণু বোমা বহন করতে পারে যার শক্তি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার থেকেও প্রায় 20 গুণ বেশি। তারই পরীক্ষামূলক উৎক্ষেপণ করল আমেরিকা। প্রশ্ন উঠছে, যুদ্ধের মধ্যে এই উৎক্ষেপণ কি আদতে ইরান সহ গোটা বিশ্বকে বার্তা? ডুমসডে মিসাইলের প্রকৃত নাম মিনিটম্যান 3। একটি মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও রাখে, কারণ এতে MIRV প্রযুক্তি ব্যবহার করা যায়, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক স্বাধীন লক্ষ্যবস্তুর দিকে পৃথক ওয়ারহেড পাঠানো সম্ভব। যদিও আমেরিকার দাবি এই মিসাইল পরীক্ষার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। প্রচুর দম থাকতে হয় একটা দেশের উপরে এরকম একটা মিসাইল ছাড়ার জন্য, কারণ যে পরিমাণে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হবে ওখানে, সেটা মানে গুণে শেষ করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে শুধু একমাত্র ইরানিয়ানসরা তো নেই, ওখানে চাইনিজরাও আছে, চাইনিজ ইঞ্জিনিয়াররাও আছে। কোনোদিন এই ভুলটা কিন্তু আমেরিকা বা ইসরায়েল করতে যাবে না। আমেরিকা চায় ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র থাকবে না। এবারও তাদের দাবি, ইরান যাতে কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, হামলা চালানোর অন্যতম কারণ এটাও। কিন্তু খোদ আমেরিকায় পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম যে মিসাইলের পরীক্ষা করলো, তা কোনোদিন ব্যবহার করা হলে আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।